18 মাস ধরে 8,000 টাকা কোর্স ফিস দিয়ে সপ্তাহে মাত্র একদিন যে সমস্ত স্টুডেন্টরা পেড কোর্সে আমাদের কাছে ক্লাস করেছেন এবং এই বেসিক টু অ্যাডভান্স ম্যাথমেটিক্স বইটা সম্পূর্ণ সমাধান করেছেন, আপনারা প্রত্যেক সোমবার সন্ধ্যে 7টায় সেই রেকর্ডেড ক্লাস প্রত্যেক দিন সম্পূর্ণ বিনামূল্যে পাবেন, একটি করে ক্লাস। কিন্তু যদি অ্যাট এ টাইম সমস্ত ওই 18 মাসের রেকর্ডেড ভিডিও আপনারা প্যাকেজ আকারে পেতে চান, তাহলে সামান্য খরচে আপনারা পেতে পারেন। এর জন্য ওপরে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে। তবে একটা কথা বলে রাখি, যত দিন গেছে আমাদের রেকর্ডেড ক্লাস যেটা আপনারা দেখতে পাবেন তার কোয়ালিটি উন্নত দেখতে পাবেন। কেননা প্রথম দিকে আমরা সিস্টেম জানতাম না, লাইটিংয়ের ব্যাপারটা জানতাম না, ধীরে ধীরে লাইটের ব্যবস্থা করেছি, সিস্টেম জেনেছি, ফলে কোয়ালিটিটা বাড়তে বাড়তে গেছে রেকর্ডিংয়ের। কিন্তু লাইভ ক্লাস 100% এইচডি কোয়ালিটিতে করা যায়, তখনও করা গেছে, এখনও করা যায়। রেকর্ডেড ক্লাসের কোয়ালিটি একটু খারাপ আপনারা পাবেন, কিন্তু ধীরে ধীরে এটাও ভালো করে পাবেন। এবং সেই যে 18 মাসের রেকর্ডেড ক্লাস বা লাইভ ক্লাস, যার রেকর্ডেড ভিডিওর একটি ক্লাস আজকে আপনারা পাবেন। আপনারা যদি সরাসরি লাইভ ক্লাস করতে চান, আমাদের বেসিক থেকে মডারেট কোর্স এবং মডারেট থেকে অ্যাডভান্স কোর্স, এই দুটো কোর্স যদি আপনারা সরাসরি অর্থাৎ লাইভ ক্লাস করতে চান এবং লাইভ ক্লাস মিস হয়ে গেলে যে সিস্টেম আমাদের রয়েছে রেকর্ডিং ভিডিও আপনারা 7 দিন ধরে পাবেন, সেটা যদি করতে চান তাহলে অবশ্যই ওপরে দেওয়া আমাদের অফিসের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের নতুন ব্যাচের অ্যাডমিশন চলছে, পুরনো ক্লাসও শুরু হয়ে গেছে, নতুন নতুন ব্যাচেরও সারা বছর অ্যাডমিশন চলে। তো সেক্ষেত্রে আপনারা নতুন ব্যাচে যদি অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই অফিসের নাম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, যে কেউ একজন জিজ্ঞেস করেছেন যে সংখ্যাগুলোর মধ্যে গ্যাপ যদি একই থাকে তাহলে তার যোগফলের সূত্র হচ্ছে n × n+1/2। না, গ্যাপ মাত্র এক গ্যাপ পর পর হতে হবে, তবে সেটা হবে, নাহলে হবে যোগফলটা হবে না। কিন্তু এভারেজ করতে পারবেন ফর্মুলা অনুযায়ী। মানে কি বলেছিলাম আমি, যে n × n+1/2 এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। পরপর সংখ্যা, স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাতে প্রথম 10টা যদি আমরা বলি যে প্রথম 10টা সংখ্যা মানে 1 2 3 4 5 6 করে একেবারে 1 থেকে নিয়ে 10 পর্যন্ত এই সংখ্যার যোগফল কত, মানে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তখন n এর জায়গায় বসাবো 10 × n+1 মানে 11/2 কেটে 5 11 55, এটা হবে টোটাল। যেহেতু 10টা সংখ্যা তাই একে 10 দিয়ে ভাগ করে দিয়ে শেষে এভারেজ কত করব, 5.5। কিন্তু দেখুন ফাইনালি আমরা 10 দিয়ে যে ভাগ করছি, অর্থাৎ এই 10টা কিন্তু নাম্বার অফ টার্ম, খেয়াল করবেন। তো এখানে না করে আমি কি করব, এটা যদি যোগফল হয় এভারেজের সূত্র আসে কোথা দিয়ে দেখুন, n × n+1/2টা হচ্ছে টোটালের ফর্মুলা, যোগফল। এভারেজ কি করে আসে না, যোগফলকে সেই সংখ্যা কটা দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তো সংখ্যা তো n, 10টা সংখ্যা মানে n, তাহলে আমি নিচে n দিয়ে ভাগ করে দেবো, দিয়ে nটা কেটে যাবে, দিয়ে ফাইনালি কি দাঁড়ায়, এভারেজের সূত্র যেটা দাঁড়ায় n+1/2। অর্থাৎ যোগফলের থেকে এভারেজের সূত্রটা কিন্তু আরো ইজি, এটা এভারেজের সূত্র। আর এনটা এখানে না থাকা মানেই, মানে নাম্বার অফ টার্ম দিয়ে ভাগ না করা মানে হচ্ছে টোটালের ফর্মুলা। তো টোটালের থেকে এভারেজটা বার করা বেশি সোজা। n+1, 10টা সংখ্যা ছিল, 10-এর সঙ্গে 1 যোগ করে দিই 11/2, তার মানে 5.5। কত ইজি বলুন তো। আমি আপনাদেরকে আগের দিন বলেছিলাম যে আমাকে যদি কেউ বলে যে প্রথম 5টা সংখ্যার এভারেজ কত, তাই না? তো 5টা সংখ্যার এভারেজ মানে কি রকম ভাবুন একবার। 5টা সংখ্যা 5 + 1 মানে 6/2 মানে 3, এরকম কথা বলছিলাম। আর একটা জিনিস একজন জিজ্ঞেস করে, একজন না, আমাকে একজন ফোন করেছিলেন, একজন স্টুডেন্ট, আর কয়েকজন আমাকে জিজ্ঞেস করেছে কালকে আমি যে কথাটা বলেছিলাম ওইটা নাকি একটু তাড়াতাড়ি বলা হয়ে গেছে। কোনটা? না, 2-এর নয়, কোথায় গেল 5-এরটা। না, গ্যাপিং আলাদা থাকলে তার যোগফলের কোনো ফর্মুলা নেই। তা সে এপিজিপি তে, হ্যাঁ সেটা আছে, নেই বলা ভুল, সেটা এপিজিপি চ্যাপ্টার যখন করাবো, সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি, কেমন, যখন এপিজিপি করাবো। তো এপিজিপি যদিও আমি দিইনি বইটার মধ্যে, যদি সম্ভব হয় সময় থাকে এপিজিপি করাবো। গুণোত্তর প্রগতি মানে গুণ 3 3 2 6 3 3 9 3 4 12, এরকম করে করে গুণিত আকারে বাড়তে বাড়তে যাওয়া যে সংখ্যাগুলো তাদের যোগফল, আর যোগ আকারে বাড়তে বাড়তে যাওয়া যে সংখ্যা তাদের যোগফল, কেমন। তো যোগফল বিয়োগফল যাই বলি না কেন, ওই গ্যাপিং আর কি, নির্দিষ্ট গ্যাপিং, গুণ আকারে গ্যাপিং আর একটা যোগ আকারে গ্যাপিং,
বা বিয়োগাকারে গ্যাপিং, এই গ্যাপিং গুলোর ক্যালকুলেশন করতে গেলে এপিজিপি চ্যাপ্টারটা করা দরকার, ওটা এভারেজের মধ্যে আসবে না। হুম। 5 যেটা বলি সেটা হচ্ছে, একজন আমাকে, আমি বলেছিলাম যে ইফ দ্য মিন অফ 5 অবজারভেশন, যে মিন মানে হচ্ছে গড়, প্রবলেম, ইফ দ্য মিন অফ 5 অবজারভেশন, মিন মানে হচ্ছে গড়, যদি গড় কার হয় 5 অবজারভেশন মানে 5টা দৃশ্য। এবার আমি বলেছিলাম যে এখানে অবজারভেশন মানে নাটকের দৃশ্য যেটা আমরা বলি, অঙ্কের ক্ষেত্রে অবজারভেশন মানে হচ্ছে সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। তো অবজারভেশন কথাটা পরীক্ষার হলে ইউজ হয় বলে আমি অবজারভেশন কথাটা দিয়েছি, কিন্তু যদি এটা না দিতাম, অবজারভেশন কথাটা না দিতাম, তাহলে হতো কি ল্যাঙ্গুয়েজটা, তাহলে ল্যাঙ্গুয়েজটা হতো নাম্বার। আর মিনটা দেখুন, ব্যাপারটা হচ্ছে মিন মানে গড়, আমরা জানি এভারেজ মানে গড়। অঙ্কর ক্ষেত্রে জেনারেলি কি বলতে পারি আমরা, দ্য এভারেজ অফ 5 নাম্বারস। এই অঙ্কটা এরকম থাকতে পারতো 5টা, ইফ দ্য এভারেজ অফ 5 নাম্বারস এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6 ইত্যাদি। ইফ দ্য এভারেজ অফ 5 নাম্বারস, দুটোকে চেঞ্জ করেছি, মিনটাকে পাল্টে এভারেজ দিলাম, অবজারভেশনটাকে পাল্টে নাম্বার দিলাম। এখন এভারেজ আর নাম্বার কথাটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম, স্বাভাবিক অঙ্ক যেগুলো আমাদের, আর মিনটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টার্ম। মানে যারা স্ট্যাটিস্টিক্স পড়েছেন, সে গ্রাজুয়েশনে হোক বা উচ্চ মাধ্যমিকে হোক, কমার্স হলে, দুঃখিত, করোনা, কমার্স হলে গ্রাজুয়েশনে পড়বেন স্ট্যাটিস্টিক্স, আর যদি সায়েন্স হয় তাহলে তো উচ্চ মাধ্যমিকেই তারা পড়ে, ম্যাথের সঙ্গে স্ট্যাট পড়ে ক্যালকুলাস পড়ার সময়। তো ওরা ওইটা ইউজ করে, মিন, মিডিয়ান, মোড, কথাটা শুনে দেখবেন, মানে সেই গড়, মধ্যমা, এই টাইপের যে ল্যাঙ্গুয়েজ গুলো। তো মিন থাকলে অবজারভেশন কথাটা ব্যবহার করার সম্ভাবনা বেশি, আর যদি মিন না থাকে, এভারেজ থাকে, তাহলে নাম্বার ব্যবহার করা হবে। ঠিক আছে, চলে আসি 7 দাগে। একজন করে আমাকে পাঠিয়েছিলেন যে 7 দাগে যে 9টা প্রাইম নাম্বার, 9টা প্রাইম নাম্বারের গড় কত, দা এভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বার, প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কত, দা এভারেজ অফ ফার্স্ট 9 প্রাইম নাম্বার জানতে চেয়েছেন, মানে প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কত। এবারে মৌলিক সংখ্যা আমরা জানি 2 থেকে শুরু, প্রথমটা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপর হচ্ছে 11, তারপর 13, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19, কটা হলো গো, তিনটে, তিনটে 6টা, তিনটে, দুটো 8টা, আর একটা 23, এই কটা, এই কটা হচ্ছে প্রথম 9টা মৌলিক সংখ্যা, এদের গড়। এবার এই গড়টা বার করতে গেলে কিন্তু আপনাকে মাঝখান খুঁজলে হবে না, কারণ এদের মধ্যে দেখুন গ্যাপ একই নেই, এর সঙ্গে এর হচ্ছে 1 গ্যাপ, এর বেলাতে 2 গ্যাপ, এর বেলাতেও 2, এর বেলাতে কিন্তু 4 গ্যাপ। তো এই গ্যাপিংটা যেহেতু একই নেই, তাই ওই মাঝখানেরটা গড়, বা ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম যোগ করে 2 দিয়ে ভাগ করে গড়, বা সে গাছের মতো কেটে কুটে বড়দের কাছ থেকে কেটে এনে ছোটদেরকে অ্যাড করে দেওয়া গড়ও কিন্তু হবে না। কেমন, সহজ হবে না। আপনাকে তখন কি করতে হবে, সিম্পলি যোগ করে ভাগ, সব কটাকে যোগ করে 9 দিয়ে ভাগ। এবারে যোগের জন্য আপনি কি ভাবতে পারেন, যোগের জন্য আপনি কায়দা করে যোগ করতে পারেন, কিরকম, সেটা হচ্ছে মনে করুন 19 আর 11 কত হলো, এই যে 30, 23 আর 17 মানে 40, ঠিক আছে। তারপরে মনে করুন 13 আর 7 মানে 20, এদিকে 5 আর 3 8 আর দিয়ে 10, আর 10 হয়ে গেল, দিয়ে টোটাল হচ্ছে 100, 10 30 70 100। এই যে টোটাল আমি 100টা পেলাম, এই 100কে কটা সংখ্যা ছিল, 100কে 9টা সংখ্যা ছিল, 9 দিয়ে ভাগ করে দিলাম। এবার আমরা যদি পার্সেন্টেজে, যারা যারা আমার ইউটিউবের ভিডিও দেখেছেন পার্সেন্টেজ চ্যাপ্টারটা পার্ট 1 পার্ট 2 করার সময়, এটা চুটকি, 9 দিয়ে 100কে ভাগ করা মানে 9 স্ল্যাব, 11 পূর্ণ 1 9, ব্যাস, 11 পূর্ণ 1 9 উত্তর, অপশন সি। এবারে আমরা কি করি, চাকরির পরীক্ষার সময় আমাদের সময় যে যেগুলো আসতো, প্রথম 5টা মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কত, প্রথম 10টা, এই ম্যাক্সিমাম 10টা পেয়েছি, এর বেশি পাইনি। তো আমরা কি করতাম, এই 3টে 4টে মুখস্থ করে রেখে দিতাম। ঠিক আছে, কিছু তো করতে হবে, কিছু করে তো খেতে হবে, মুখস্থ করেই খেতাম। আচ্ছা, 2 এরটা বলে দিচ্ছি, 2 এরটা নাকি অনেকে বলছেন, দ্য এভারেজ অফ অল অড নাম্বারস আপ টু 100, 100 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় কত। দেখুন 100 পর্যন্ত, দ্য এভারেজ অফ অল নাম্বারস, অল অড নাম্বারস আপ টু 100, 100 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় কত, এটা 2 এরটা বলছে, কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন, তাই জানি না, অনেকে রিকোয়েস্ট করছে নাকি রঘু স্যার শুধু বলছে আমাকে, জানি না, খালি বলছে, অনেকে বলছে, ঠিক আছে, বিশ্বাস করছি।
আপনাদের একমাত্র প্রতিনিধি হচ্ছে রঘু স্যার, তাই রঘু স্যারের কথাই শুনি। হ্যাঁ, এবারে 100 পর্যন্ত অড নাম্বার মানে বিজোড় সংখ্যা, 1, তারপর হচ্ছে 3, 5 এরকম করে চললো, দিয়ে একেবারে 49, 51 মাঝখানে দুটো করে দিয়ে 97, 99-তে শেষ। 100 পর্যন্ত বিজোড় সংখ্যা। 100 পর্যন্ত জোড় সংখ্যা কিরকম না 2, তারপর হচ্ছে 4, 6 এরকম করে গিয়ে 48, 50, 52 দিয়ে 98, 100 শেষ। এটা হচ্ছে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, এটা হচ্ছে অড নাম্বার, অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা। কেমন? দুটোই আমি দেখাবো। এদের মধ্যে এভারেজ আমি কি বলেছিলাম যে এভারেজ বার করার কতগুলো নিয়ম আছে, এরকম নির্দিষ্ট গ্যাপিং যদি থাকে তাহলে ফার্স্ট আর লাস্ট, সরি এইটা ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ, সেটা করলে হয়ে যাবে। মাঝখানটা খুঁজে নিলেও হয়ে যাবে। ঠিক আছে? এবার ফার্স্ট অ্যান্ড লাস্ট যেমন বলেছিলাম, ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি যখনই বলবো না তখনই এটা ভাববেন যে ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলেও যেমন এভারেজ বেরোবে, সেকেন্ড আর সেকেন্ড লাস্ট এটা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু এভারেজ বেরোবে। মানে এরকম করে করে সবাই বেরো, এবং একদম এইখানে যে দুজন আছে মাঝখানটা, এদের দুজন যোগ করে 2 দিয়ে ভাগ করলেও বেরোবে, একই ব্যাপার। তো আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট যদি যোগ করি 1 আর 99, 100, 100/2 মানে হচ্ছে 50 এভারেজ। তার মানে আমাদের 2 এর দাগের অঙ্কটার উত্তর হচ্ছে 50। কেমন? ফার্স্ট আর লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, কেননা গ্যাপ গুলো একই, তাতে 1 হোক, 2 হোক, 5 হোক, 10 হোক, যা খুশি গ্যাপ হোক। জোড় সংখ্যা বিজোড় সংখ্যা মানে তো গ্যাপ 2 করে, তাই না? আবার এটাকে আমি কি বলেছিলাম যে মাঝখানটা খুঁজতে পারলে সেটাও এভারেজ। এবার দেখুন আমি মাঝখান খুঁজবো মানে কি রকম, এখান থেকে যেতে যেতে আমি জানি 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে 50টা জোড় 50টা বিজোড়। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যদি যাই, যার মধ্যে 25টা জোড় 25টা বিজোড়, 50 পর্যন্ত চলে যাই, এখান থেকে গিয়ে এইখানে পর্যন্ত ঘুরে চলে এলাম 51-র আগে পর্যন্ত, এটা হচ্ছে 50টা। এর মধ্যে হাফ জোড় হাফ বিজোড় আছে। আবার 51 থেকে নিয়ে একেবারে 100 পর্যন্ত চলে যাই, যেহেতু 99 আছে ওই পর্যন্ত, ওটাও হাফ। এবারে এই লাইনে শেষ আর ওই লাইনে শুরু কে? এই দুজন, অর্থাৎ 49 আর 51, 49 আর 51 এদের মাঝখানটায় যে আছে, কারণ এই দিকের শেষ হচ্ছে 49 আর ওই দিকে শুরু হচ্ছে 51, তার মানে মাঝখানে কি আছে? এই দুজনের মাঝখানে কে? 49 আর 51-র মাঝখানে 50, এটা হবে এভারেজ 50। এই যেইটা আপনি যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে একই। কেমন? আবার যদি আমি অড নাম্বারের কথা বলি, যে সমস্ত এই ইভেন নাম্বারের কথা বলি, সমস্ত ইভেন নাম্বারের এভারেজ কত 100 পর্যন্ত, তখন আমি কি জানি? ওই একই কথা, যে 1 থেকে নিয়ে একেবারে 50 পর্যন্ত গেলে আমি হাফ জোড় হাফ বিজোড় পাবো। আবার 51 থেকে নিয়ে এই পর্যন্ত গেলে আমি হাফ জোড় হাফ বিজোড় পাবো। তাহলে এদের দুজনের মাঝখানে কি আছে? 50 আর 52। 50 হচ্ছে এই দিকের শেষ, 52 হচ্ছে ওই দিকের শুরু। এবার 50 আর 52-র মাঝে কে আছে? 51। তার মানে এদের এভারেজ হচ্ছে 51। ঠিক আছে? আবার আমি যদি ফার্স্ট এন্ড লাস্ট করি, এ দেখুন 51 আমার এভারেজ হলো, মাঝখান খুঁজে ফার্স্ট আর লাস্টে যদি যোগ করি 2 + 100 মানে হচ্ছে 102, একে 2 দিয়ে ভাগ দিয়ে কত হলো? 51 হলো। এটাও 51, এটাও এভারেজ সেম, আমার মাঝখানের খুঁজলে এটাও এভারেজ সেম। আশা করি মনে থাকবে। তবে চেষ্টা করবেন সব সময় মাঝখানটা খুঁজে এভারেজ করার, যে জায়গাতে ফার্স্ট আর লাস্ট, এই জায়গায় যেমন ফার্স্ট আর লাস্ট 1 আর 99 যোগ করে 2 দিয়ে ভাগ, 100/2 মানে 50, ইজি হয়ে গেল। এই বেলায় আমি এটা অ্যাপ্লাই করব। আমার যেখানে মাঝখানে খুঁজে অঙ্কটা করতে ইজি হবে, আসছে আমি আজকে পাবেন প্রচুর অঙ্ক পাবেন যে মাঝখানটার কত দাম, সেটাতে আমি ওই মাঝখানটাই করব। অঙ্ক শিখুন, অঙ্ক শিখুন বন্ধুরা, অঙ্ক শিখুন। অঙ্ক শিখলে প্রচুর অঙ্ক করতে পারবেন। অঙ্ক করতে যাবেন না, অঙ্ক শিখুন শিখুন, মন প্রাণ দিয়ে অঙ্ক শিখুন। চলে আসি 8-এ। এই 8-এরটা হচ্ছে একটা বেখাপ্পা অঙ্ক, এইটা মাঝখান দিয়ে দিয়েছি, কিছু করার নেই। এটা একটু উল্টো পাল্টা অঙ্ক, স্বাভাবিক নিয়মের বাঁধা ধরা গণ্ডির মধ্যে নেই, কিন্তু পরীক্ষায় এসেছে বহুবার। ইফ দা মিন, আবার সেই মিন দেখুন, ইফ দা মিন মানে হচ্ছে গড় কার? অফ এ বি সি ইজ এম। এ বি সি 3টে সংখ্যা, যার গড় হচ্ছে এম। খুব ভালো কথা, কোনোটারই আমরা ভ্যালু জানি না, সবাই আননোন। অ্যান্ড আরেকটা কি বলে দিয়েছে? যদি এ বি সি এর গড় এম হয়, আর একটা কি বলেছে? এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান হচ্ছে 0 হয়, দেন দা মিন অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ।
তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের গড় কত? আমাকে বলে দিয়েছে কি, বলে দিয়েছে যে এ বি প্লাস বিসি প্লাস সি এদের যোগফল হচ্ছে এর ভ্যালুটা হচ্ছে 0। আবার এক জায়গায় বলেছে যে এ বি আর সি এই সংখ্যাগুলোর গড় হলো এম। কেমন? ওরা বলছে এম, এ বি সি এর মান বলেনি, জানিও না, আর এম এর মানটাও জানি না। কিন্তু আমি একটা জিনিস জানি, এ বি আর সি যদি তিনটে আলাদা আলাদা সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে এদের গড় কত হবে আমাদের হিসেবে? আমরা কিন্তু কখনো বলবো না, অনেকে এরকম বলে শুনেছি যে স্যার বি গড় হবে। কেন বি হবে না? বলছে বি মাঝখানে আছে। আরে বাবা, বি মাঝখানে আছে, আমি এর ভ্যালু জানি? কে বলেছে? এ বি আর সি এর মধ্যে গ্যাপ একই। আমরা তো ওই অক্ষর শিখতে এবিসিডি শিখতে আসিনি যে এর এ আর বি এর মধ্যে কোনো গ্যাপ নেই, একটা একটা করে গ্যাপ। না, ওই ফর্মুলা এখানে চলবে না। এর মান যা করি 100 হতে পারে, বি এর মান 2 হতে পারে, সেটা ফ্যাক্টর নয়। মানে এবিসি যেহেতু আননোন, তো এদের মান যা খুশি হতে পারে, এদের নিজেদের মধ্যে গ্যাপ নাও হতে পারে, সেম আবার হতেও পারে। যদি সেম হতো তাহলে বি এভারেজ হতো, আমি ধরে নেবো গ্যাপ সেম নয়। কিন্তু আমি এটুকু জানি, আমি রিস্ক নেবো কেন? আমি জানি এদের এভারেজ মানে তিনটেকে সোজা যোগ করব, দিয়ে 3 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস, তিনটে সংখ্যা যেহেতু, এটা আমার হিসেবে গড় হয়ে গেল। ওদের হিসেবে গড় কি বলেছে? ওদের হিসেবে বলছে এম, তাহলে আমি এটা সমান এম লিখে দিতেই পারি। কেমন? কিন্তু তারে একটা কথা মাথায় রাখতে হবে, অঙ্কটাতে বলেছে দুটো কন্ডিশন দিয়ে দিল, ডেটা যেটাকে আমরা বলছি ডেটা সেন্টেন্স, যে এ বি সি এর গড় হচ্ছে এম, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান হচ্ছে 0, ডেটা এটা। কিন্তু কোশ্চেন কোনটা? কোশ্চেন সেন্টেন্স হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের গড় কত। তাহলে আমি জানি যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তিনটে সংখ্যা দিয়ে বাই 3, এই ভ্যালুটা যেটা হবে সেটাই গড় হবে। এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ারের গড় কত যদি জানতে চায়, যেটা চেয়েছে বইতে জানতে, তো আমি জানি এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে যে রেজাল্টটা পাবো সেটাই আমার হয়ে যাবে উত্তর, অর্থাৎ গড়। এবারে আমি এই ডেটা থেকে চেষ্টা করব যে আমি ওই জায়গাটা আনতে পারি কিনা, আমাকে ফাইনালি ওই জায়গাটা আনতে হবে। তো তার জন্য আমি এটা দিয়ে চেষ্টা করব। এবার কি করলাম, আমাকে যেটা তথ্য বলে দিয়েছি আমি তার বাইরে কিন্তু যেতে পারি না, নিজের খুশিতে আমি কিছু অ্যাডলেস করতে পারি না। আমাকে জানিয়ে দিয়েছিল এ বি সি এর গড় হচ্ছে এম, তো আমি এবিসি এর গড় আমি নিজে করলাম, এটা কিন্তু মোটেই ভুল নয়। এ প্লাস বি প্লাস সি বাই 3, এটা মোটেই আমার দিকে ভুল নয়, আমার হিসেবে এটা গড়, ওদের হিসেবে এটা গড়। তার জন্য আমি মাঝখানে বুক খুলিয়ে সমান চিহ্নটা দিতে পারলাম। তার মানে এদিকেও যা ভ্যালু ওদিকেও তাই ভ্যালু হলো। এবার আমি বুক খুলি আর একটা কাজ, শ্বাসটা নিয়ে নিলাম, এদিকটা আমি স্কোয়ার করে দিলাম, হোল স্কোয়ার। তার জন্য আমাকে কি করতে হবে? এদিকটাকেও কিন্তু এই এটার আগে একটা লাইন করে নিই, তাহলে ভালো হয়। একটা লাইন করে নিই তাহলে সুবিধা। সেটা হচ্ছে আমি একবার বজ্রগুণন করে নিই, তাহলে ইজি হয়ে যাবে। এ বি সি সমান 3m, কোনে কোনে গুণ করে নিলাম, এবারে সুবিধাটা হবে, নাহলে আগের বার একটু অসুবিধায় পড়ে যেতাম। দিয়ে এবার কি করছি, আমার খুশি অনুযায়ী আমি এদিকে স্কোয়ার করে দিলাম হোল স্কোয়ার, তাহলে আমাকে এদিকে হোল স্কোয়ার করে দিতে হবে, তা না হলে এই মাঝখানে সমান চিহ্নটা বজায় থাকতো না। হলো? এবার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা বসিয়ে দিতে হবে। ফর্মুলা বসানো মানে কিন্তু নতুন কিছু অ্যাড করা নয়, জাস্ট এটার ক্লারিফিকেশন। এটা বাই 3 কেন হবে? এটা বাই 3 হবে কারণ হচ্ছে আমাকে যদি বলে যে একজন কোশ্চেন করেছেন যে এটা বাই 3 কেন না, আচ্ছা আমাকে বলে একটা সংখ্যা 2, একটা 5 আর একটা হচ্ছে 4, দিয়ে বললো যে এই সংখ্যাটার এভারেজ কত। তাহলে আমি কি করব? এভারেজ করি কি, আমরা এই তিনটেকে যোগ করে নিলাম, দিয়ে তিনটে যেহেতু সংখ্যা তাই 3 দিয়ে ভাগ করলাম, যে ভ্যালুটা হবে সেটা এভারেজ হবে। তাই আমাকে এই অঙ্কটাতে বলেছে এ বি আর সি তিনটে সংখ্যা যার এভারেজ হচ্ছে এম, তো আমার হিসেবে এদের এভারেজ করার জন্য নিচে 3 দিয়ে ভাগ করে নিলাম যোগ করে। হ্যাঁ, যদি এখানে 4টে সংখ্যা হতো, এখানে আরেকটা ডি থাকতো, তাহলে আমি এখানে 4 দিয়ে ভাগ করতাম এভারেজ বার করার জন্য। ঠিক আছে? এবার এটা যদি ক্যালকুলেশন করি, আমার এখানে না নোন ফিগার আছে 4, 5 আর 4 9 আর 2 11, আমার এখানে জানা ফিগার আছে বলে আমি দশমিক টশমিক বসে একটা ক্যালকুলেশন করে দিতে পারবো। কিন্তু এর বেলা তো জানা ফিগার নয়, তার জন্য আমাকে এই আকারেই রেখে দিতে হবে, আমি কিছু করতে পারবো না ওটা, কারণ এ বি সি তিনটেই আমার আননোন ফিগার। ঠিক আছে? এবারে কি হলো, চলে আসি, এদিকে হোল স্কোয়ার করলাম, এদিকে হোল স্কোয়ার করলাম, এবার এদিকের আমি ফর্মুলা করব। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা বলুন ঝট করে। কেউ কেউ জিজ্ঞেস করে নাকি, দেখো তো। আমি লিখতে থাকি, আপনারা বলতে থাকুন। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে ফর্মুলা।
তাহলে এটা সমান এত বড় একটা লাইন হয়ে গেল। আর এইটা সমান যেদিকে লিখেছিলাম 3m² আমি 9m² করে রেখে দিই। 3m তার হোল স্কোয়ারটাকে 9m² করে দিলাম। ঠিক আছে, এবারে এই দিকটাকে কি করি, এটা সমাধান করি। a² + b² + c² প্লাস এই যে পোর্শনটা আছে এখান থেকে আমি 2 কমন নিয়ে নিই, দিয়ে ab+bc+ca করে দিলাম, সমান ওদিকে যেমন 9m² ছিল আমি রেখে দিলাম। সৌভাগ্যবশত এই জায়গাটার ভ্যালু আমাকে কিন্তু শূন্য বলা আছে শুরুতে, খেয়াল করুন, মাথায় রাখতে হবে। ab+bc+ca সমান হচ্ছে শূন্য। যদি তাই হয় তাহলে a²+b²+c²+2 ইন্টু শূন্য, এই পুরো জায়গাটার মান তো শূন্য বলে দিয়েছিল, বসিয়ে দিলাম, সমান 9m² যেমন ছিল তেমন রেখে দিলাম। কি দাঁড়ালো এ পাশে, a²+b²+c² প্লাস কি 2 ইন্টু শূন্য মানে শূন্য লিখলাম না, সমান 9m² লিখে দিলাম। এই জায়গাটা বন্ধুরা ভালো করে খেয়াল করবেন, সবাই আমার বন্ধু, ছোট বড় কাকা জ্যাঠা সবাই যারা আছে সবাই বন্ধু। এই যে জায়গাটা না, এতক্ষণ আমি এটার ক্যালকুলেশন করে এর একটা আমার একটা সুন্দর জায়গায় চলে এলাম। এরপরে আমি কি করব, আমি শুধু একটু ওপরে কিন্তু মুছে লিখবো, কেমন, কেউ কিছু মনে করবেন না। তো কোন লাইনটা লিখবো বলুন তো, এইটা লিখে দিই। হ্যাঁ, এই দুটো লাইন মুছে দিই জাস্ট। এরপরে এই যে আমার a²+b²+c² সমান 9m² রইল, মানে এখনো পর্যন্ত কিন্তু বাঁ দিক সমান ডান দিক হইল, কেমন, বাঁ দিক সমান ডান দিক হলো না হইল? বাঁ দিক সমান ডান দিক হলো এখনো পর্যন্ত। এবারে আমি এতক্ষণ যা করে যিনি ক্যালকুলেশন করেছি, আমি কি করব, আমার ইচ্ছে হলো হঠাৎ করে আমি এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, আমার ইচ্ছে হলো হঠাৎ। কিন্তু ইচ্ছেটা একজনকে দিলে হবে না, আমার 2 ছেলে মনে করুন, এক ছেলেকে দিয়েছে আর এক ছেলেকে দিতে হবে। তো এ পাশেও আমি 3 দিলাম, নাহলে এ কান্নাকাটি করবে, 3 দিয়ে ওকেও ভাগ করে দিলাম, মানে আমার দুদিক সমান রয়ে গেল। সৌভাগ্যবশত একবার তাকিয়ে দেখুন, যেটা আমার দরকার ছিল a²+b²+c²/3, সেইটা কিন্তু আমি এই জায়গায় পেয়েছি, a²+b²+c²/3। তার মানে আমি ওখানে বলেছিলাম ওটার যা ভ্যালু বেরোবে তাই আমার উত্তর হবে। তাহলে এটার যা ভ্যালু অর্থাৎ এই জায়গাটা, সেটাই আমার উত্তর। 9m²/3, এটা কাটাকাটি করে 3, তার মানে দাঁড়ালো কত, 3m²। এটা হচ্ছে ফাইনাল উত্তর। ভালো ছেলে তো সব, অনেক আগে উত্তর দিয়েছে সব, কি ভালো ছেলে, মেয়েরাও ভালো। ঠিক আছে, হ্যাঁ, রঘু স্যারের কথা অনুযায়ী আমি বুঝতে পারছি না রঘু স্যারকে কেউ কিছু দিয়েছে নাকি। রঘু স্যার খালি আমাকে পাম দিচ্ছে, এটা একবার বলে দিল, ওটা একবার। অর্থাৎ যেটা ছিল অঙ্কটায় এ বি সি, একবার ঝট করে রিভাইজ দিয়ে দিই। এ বি সি তিনটে সংখ্যার গড় হচ্ছে এম। আমি কি করেছিলাম, a+b+c/3 আমার হিসেবে গড়, তিনটে সংখ্যা যেহেতু তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করে গড় বানালাম, a+b+c/3। আর ওদিকে কি ছিল, তার গড় হচ্ছে ওরা বলেছে এম, সমান এম লিখে দিলাম। এবার কোণে কোণে গুণ করে a+b+c সমান 3m করে রেখেছিলাম, তারপরে এই ক্যালকুলেশন। আমাকে আর একটা কি ডেটা দিয়েছিল, ab+bc+ca সমান 0। আমাকে মাথায় রাখতে হবে বন্ধুরা, এই টাইপের অঙ্ক যখন পাবো, এরকম ডেটা দেওয়া থাকবে, জানতে হবে যে আমাকে এটা কোথাও না কোথাও কাজে লাগাতে হতে পারে। তাহলে ab+bc+ca কোথায় কাজে লাগতে পারে, সূত্র যদি মাথায় থাকতো আগে থেকে, তাহলে জানতাম যে এরকম একটা জায়গায় কাজে লাগতে পারে, সেইভাবে আমরা আসবো। এই অঙ্কটা কিন্তু নর্মাল মাথা আসবে না, একটু প্র্যাকটিসের মাধ্যমেই আসবে। এবারে জানতে চেয়েছিল যে এই যে ডেটাগুলো যদি দেওয়া থাকে তাহলে a²b² আর c² গড় কত। a²b²আর c², এটাও একটা সংখ্যা। এখানকার যে এবিসি ছিল সেই সংখ্যাটা কি, তাদের স্কোয়ার হয়ে গেছে, যে a²b²আর c² তিনটে সংখ্যা, তার গড় কত। আমি তার জন্য কি রেখেছিলাম, যে a²b²আর c²কে যোগ করে তিনটে সংখ্যা যেহেতু 3 দিয়ে ভাগ করে সমান চিহ্ন দিয়ে ফাঁকা রেখে দিয়েছিলাম, কেননা ওটার যা রেজাল্ট বেরোবে সেটাই গড় হবে। এখন এই ক্যালকুলেশন করে এসে দেখছি যে আমি ওই পজিশনটা পেলাম, দিয়ে তার ভ্যালু দাঁড়ালো শেষ পর্যন্ত 3m²। ব্যাস, এটুকুই। ঠিক আছে, চলে আসি 9টায়। সব সূত্র মুখস্থ করতে হবে না,
পাশে যদি কেউ বলে দেওয়ার থাকে তাহলে আর মুখস্থ রাখতে হবে না। কেউ জিজ্ঞেস করেছেন যে সব সূত্র কি মুখস্থ রাখতে হবে? না, একদম না। পাশে কি কেউ বলে দেওয়ার আছে? বলো, হ্যাঁ বলো, ক্লাস নিচ্ছে, দেখিয়ে দাও একটু। দিয়ে যদি বলছি যদি কেউ বাড়িতে বলার কেউ থাকে বা আশেপাশে, তাহলে কিন্তু মুখস্থ রাখা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে, এবার চলে আসি 9 এর দাগে। 9 এর দাগের অঙ্কটা কি ছিল বলেন তো? সাউন্ডটা কমে দাও। এ স্কোয়ার বি স্কোয়ার, এই এক স্কোয়ার 2 স্কোয়ার এরকম ছিল সংখ্যাগুলো, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এরকম করে গিয়ে 7 স্কোয়ার পর্যন্ত। এই সংখ্যাগুলোর গড় কত? ঠিক আছে, কেটে দাও। বুঝেছো? এই সংখ্যাগুলোর গড় কত? এখন 1 2 3 4 আমরা জানি যে 1 2 3 4 যদি এরকম থাকতো, মনে করুন এরকম আর কি, 1 2 3 4 5 6 7, এদের গড় যদি থাকতো তাহলে আমরা কি ফর্মুলা করতাম? এদের গড় n+1/2 হতো। কিন্তু আমার এখন কি আছে? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার 6 স্কোয়ার 7 স্কোয়ার, এদের গড় কত? এদের গড়ের ফর্মুলা আমি আবারও বলছি, ওদের গড়ের ফর্মুলা হচ্ছে n+1/2, আর টোটালের ফর্মুলা n × n+1/2। কেমন? তাহলে এটা হচ্ছে গড়ের ফর্মুলা। কিরকম না, 8/2, তার মানে হচ্ছে 4। আবার যদি আমি বলি যে না, সব পরপর গ্যাপ একই আছে, কারণ মাঝখানেটা গড়, তো মাঝখানে তো 4 আছে, এই 7টা সংখ্যার মাঝখানে 4। আবার যদি ফার্স্ট আর লাস্ট যোগ করে 7 আর 1 যোগ করে 8, 8/2 মানে 4, তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো দিক দিয়ে। প্রত্যেকটা অঙ্ক যখন করবেন না, এই সাইডে গুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আপনি জানেন যে এটা আমাকে দেয়নি অঙ্কটায়, তা সত্ত্বেও যখন বাড়িতে প্র্যাকটিস করবেন, কিছু একটা টাচে পেলেই সেটা নিয়ে একটু প্র্যাকটিস করে নিলে, হ্যাঁ হতে পারে এটা দিয়েছে অঙ্ক, আমি ওটা কেন করব না, এটা ভাবলে চলবে না। এখন শিখছেন, চারদিকে করতে হবে, মাথায় রাখার জন্য একবার ঝালও দেওয়া হয়ে যাবে। এবার এর ফর্মুলাটা কি? ফর্মুলা ইউজ করা ছাড়া কোনো রাস্তা নেই, কারণ ওটা পরপর সংখ্যা, এ কিন্তু পরপর সংখ্যা নয়, কারণ এদের একটা ভ্যালু আছে। 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 গ্যাপ, 3 স্কোয়ার মানে 9, 5 গ্যাপ হয়ে গেল। এই গ্যাপিংটা আলাদা হয়ে গেল বলে আমাকে আর ওই ফার্স্ট এন্ড লাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ করবো হবে না, বা মাঝখানেটা করে দেবো 4 স্কোয়ার যে 16 এভারেজ হবে না, হবে না। আমাকে আসতে গেলে ফর্মুলা আসতে হবে, আর তা নাহলে সবগুলোকে ভ্যালু বার করে যোগ করে 7 দিয়ে ভাগ করে আসতে হবে। তো এর ফর্মুলাটা কি? আমি বইতে অনেক রকম অন্যরকম পাবেন, কিন্তু আমি আমার মতো করে ভেঙে নিয়েছি, যাতে করে পরপর সংখ্যার এভারেজের সঙ্গে এর একটা মিল থাকে। তো পরপর সংখ্যা আমরা জানি n+1/2, পরপর সংখ্যা মানে স্কোয়ার, যদি স্কোয়ার বা কেউ না থাকে তাহলে তার জন্য হচ্ছে এইটা। এবারে এর সঙ্গে গুণ করব 2n+1/3, এইটা শুধু গুণ করে দিলে স্কোয়ার হয়ে গেল। এটা আগে থেকে আমার জানা ছিল, এটা নতুন করে জানলাম। হলো? এবার n মানে কি 7, সব জায়গাতে n মানে 7, 7 + 1 মানে 8/2 এই দিকটা, ইন্টু 7 2 14 আর 1 15/3 হলো। এবার দেখুন 3 5 15 আর এদিকে 4 মানে 4 5 20 হচ্ছে ফাইনাল উত্তর। কতটুকু সময় লাগলো? ফর্মুলাটা যদি একটুখানি মাথায় থাকে, কোনো কোনো জায়গায় বন্ধুরা ফর্মুলা লাগাতে হবে। আমি ফর্মুলায় বিশ্বাসী নই, ফর্মুলা আমার ভীষণ শত্রু, কিন্তু কোনো কোনো জায়গা আছে যেখানে আপনাকে ফর্মুলা লাগাতে হবে, অন্তত চাকরির পরীক্ষায় কম সময়ে জিনিসটা উতরানোর জন্য। চাকরি পেয়ে গেলে তারপর শিখুন না, বসে বসে ক্যালকুলেটর নিয়ে যোগ করুন না, কে বারণ করেছে? কিন্তু চাকরি পাওয়ার আগে পর্যন্ত একটু যেটাতে সময় কম লাগে এবং মাথাটা কাজ হয় ভালোভাবে, ব্রেনের ডেভেলপমেন্ট হয়, সেগুলো করবেন। হুম, চলে আসি 10-এ। 10-এ কি আছে গো? হুম, আচ্ছা, 7টা কনজিকিউটিভ নাম্বারের এভারেজ হচ্ছে 20। 10-এর দাগে যেটা আছে সেটা হচ্ছে 7টা পরপর সংখ্যার গড় হচ্ছে 20। যদি তাই হয় তাহলে বড় সংখ্যাটা কত, তাই তো? এবার 7টা পরপর সংখ্যা, একটা জিনিস মাথায় রাখবেন, আমি এতদিন ধরে যা বলে আসছিলাম মানে গতদিন থেকে, যে মাঝখানেরটা এভারেজ হবে যদি গ্যাপিং একই থাকে, মাঝখানেরটা এভারেজ হবে, সেটা কতটা কাজে লাগবে এবার থেকে শুরু হলো সেই খেলাটা। এই অঙ্কটায় কি বলেছে? যে পরপর 7টা সংখ্যার এভারেজ যদি 20 হয় তাহলে বড় সংখ্যাটা কত। আমরা নর্মালি করলে কি করতাম, যেটা আইসিডিএস এ যদি পড়ে, ডেসক্রিপশন অনুযায়ী করতে হবে, মানে বর্ণনামূলক, বা মাধ্যমিকে পরপর 7টা সংখ্যা আমি জানি না, আমি কোথা থেকে নেব? আমি 1 থেকে শুরু করবো না 100 থেকে 100, 101, 102, 103 জানি না তো। তখন আমাকে কি করতে হবে? এক্স থেকে শুরু করতে হবে। প্রথমটা হচ্ছে এক্স, তারপরেরটা x+1, তারপরেরটা x+2, তারপরে x+3, x+4, তারপরে x+5, x+6, 7টা সংখ্যা হয়ে গেল। এদের এভারেজ 20। এবার এদের এভারেজ 20 মানে আমি কি করব? আমাকে সব কটাকে যোগ করতে হবে, দিয়ে 22 হাত লিখে সমান 20 লিখতে পারি।
সব কটা যোগ করে গেলাম, বাই 7 করলাম, আমার হিসেবে এভারেজ হলো, ওদের হিসেবে সেটা হচ্ছে 20 সমান 20 লিখলাম, দিয়ে পাশে এক্স গুলোকে যোগ করো, নাম্বার গুলোকে যোগ করো, ওদিকে 20 থেকে বাদ দাও, তারপর আবার ভাগ করো। এত হ্যাপা কি দরকার আছে? আমরা যেটা শিখে এসেছি একবার ঝট করে অ্যাপ্লাই করি। মাথায় কি রাখবো? পরপর 7টা সংখ্যা বলেছে, তো পরপর সংখ্যা বলা মানে হচ্ছে গ্যাপিংটা একই। পরপর মানে আমাদের নাম্বার সিস্টেম অনুযায়ী জানি এক এক করে গ্যাপ। পরপর জোড় সংখ্যা যদি বলতো তাহলে 2 2 করে গ্যাপ হতো, পরপর বিজোড় সংখ্যা যদি বলতো তাহলেও 2 2 করে গ্যাপ হতো। কিন্তু পরপর সংখ্যা বলা মনে হচ্ছে একদম পরপর, কোনো গ্যাপ নেই, এক এক করে বাড়তে বাড়তে গেছে। তো তাদের এভারেজ 20। 7টা সংখ্যা, খেয়াল করবেন, 7টা সংখ্যার এভারেজ হচ্ছে 20। আর আমি জানি এভারেজ কোথায় থাকে? মাঝখানে, যদি পরপর সংখ্যা হয় তাহলে আমি 20টাকে মাঝখানে বসিয়ে দিলাম। পরপর 7টা সংখ্যা বলেছে মানে কি? আগে 3টে, পরে 3টে, আর 20 একজন, তাহলে 7টা হয়ে গেল। এর আগে 3টে কে? 19, 18, 17, আর পরে 21, 22, 23 হয়ে গেল। দেখুন পরপর 7টা সংখ্যা, এভারেজ করি, মাঝখানে বসিয়ে দিলাম, সিম্পল। বড় সংখ্যা জানতে চেয়েছে, 23 উত্তর। ছোট সংখ্যা জানতে চাইবে, 17 উত্তর। বড় সংখ্যা ছোট সংখ্যার গ্যাপ জানতে চাইবে, 6 উত্তর, বিয়োগ করে। যা করছে 3খানা কোশ্চেন হতে পারে এখানে। বড় সংখ্যা কোনটা, ছোট সংখ্যা কোনটা, বড় সংখ্যা ছোট সংখ্যার গ্যাপ কোনটা, বা ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট নাম্বার। ব্যাস হয়ে গেল। তার মানে উত্তর হচ্ছে 23। চলে আসি পরেরটায়, 11। কি আছে? দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 61। পরপর দ্য এভারেজ অফ 5 কনজিকিউটিভ অড নাম্বারস, কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর। The average of 5 consecutive odd numbers is 61। তার মানে পরপর 5টা বিজোড় সংখ্যার এভারেজ হলো 61। আমি আবারও বলছি, যেই আমাকে পরপর বিজোড় সংখ্যা, কন্ডিশনটা জানতে হবে যে পরপর বিজোড় সংখ্যা বলেছে কটা? 5টা, তাদের এভারেজ 61। তার মানে 61কে মাঝখানে টুক করে বসিয়ে দিলাম, এভারেজ মাঝখানে। কটা সংখ্যা পরপর? পরপর 5টা। তার মানে আগে দুটো যাবে, পরে দুটো যাবে। আগে দুটো বিজোড় সংখ্যা কে? সেটা হচ্ছে একটা 59 আর তার আগেটা 57। পরে দুটো বিজোড় সংখ্যা 63, 65। কোশ্চেনটা যে জানতে চেয়েছে তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট হবে বোধহয়। হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য হাইয়েস্ট অ্যান্ড লোয়েস্ট নাম্বার। হাইয়েস্ট লোয়েস্টও বলতে পারে, লার্জেস্ট আর স্মলেস্টও বলতে পারে। তাহলে ডিফারেন্স জানতে চেয়েছে কার? হাইয়েস্ট আর লোয়েস্টের। 57 থেকে 65 মানে 8 গ্যাপ, দুটোর বিয়োগ করে দিলাম, উত্তর 8। অঙ্কটা যদি জানতে চাই তো হাইয়েস্ট নাম্বার কত? 65, আগেরটার মতো। লোয়েস্ট কত? 57। গ্যাপ কত দুটোর, বা বিয়োগফল দুটো থেকে বাদ, 8। ভেরি গুড। এবার চলে আসি 12 দাগের অঙ্ক। যারা যারা আমাকে অঙ্ক করে পাঠিয়েছিলেন পার্সোনালি, তাদের সবারই 12 দাগের অঙ্কটা ভুল হয়েছিল। এটা মুরগি করা অঙ্ক। 12 দাগের অঙ্কটা হচ্ছে মুরগি করা অঙ্ক। মুরগি মানে বোঝেন? কোনো দোকানে কিছু কিনতে গেলে দোকানদার চেষ্টা করে কাস্টমারকে যত খুশি মুরগি বানাই, আর কাস্টমার চেষ্টা করে যত খুশি কম মুরগি হই। মুরগি হবো জানি, কম মুরগি হই। দোকানদারকে তো মুরগি করা যায় না। হুম। মাস্টারকে কখনো মুরগি করা যায় না। দোকানদার এখানে মাস্টার, সে তো সব জেনে বুঝে বসে আছে, কোনটার দাম কেমন, কি যে কি ব্যাপার। কাস্টমার তো জানে না, তার কাছে তো অজানা। কাস্টমার মানে তো স্টুডেন্ট, দোকানদার মানে হচ্ছে মাস্টার। তার মানে আমার কাজ হচ্ছে আপনাদেরকে মুরগি করা। আমি চেষ্টা করেছিলাম, বইতে দিয়ে দিয়েছি, মুরগি হয়ে গেছেন। আবার কি? যদিও 12 দাগের আমি অপশনটা দিইনি, আসল অপশনটা দিইনি বলে সবাই বিভ্রান্ত বেশি হয়েছে, মুরগি হয়েছে। আমি যদি অপশন দিয়ে দিতাম, একটা দেখুন এ বি সি দেওয়া আছে, ডিটা দেওয়া নেই। তো ডিটা দেওয়া নেই মানে ওখানেই কারচুপি করা আছে। ঠিক আছে, চলে আসি একটু পড়ি। আমার সাথে একটু মন দিয়ে পড়বেন। কিছু বলছে কেউ? আচ্ছা, ঠিক বলেছে। একজন লিখেছে গেটওয়ে অফ 22 বর্তমান অনলাইন ক্লাস। রঘু স্যারকে গেটওয়ে বলে বানিয়ে দিয়েছে। প্রতিনিধি না, না, স্টুডেন্টের প্রতিনিধি রঘু স্যার। ঠিক আছে, যাই হোক, দেখি 12টা পড়ি কেমন। 12টা হচ্ছে, আমার সঙ্গে মন দিয়ে পড়বেন, কেউ বিট্রে করবেন না, বেইমানি করবেন না, মন দিয়ে পড়বেন। দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ ইন এ ক্লাস ইজ 16 ইয়ার্স। খুব মন দিয়ে শুনবেন। দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ, ছেলেদের, দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ, ছেলেদের গড় বয়স, ইন এ ক্লাস, একটা ক্লাসে, ইজ
16 ইয়ার্স, 16 বছর। তার মানে কোনো একটা ক্লাসে ছেলেদের বয়সের গড় হচ্ছে 16 বছর, কেমন? অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস, সেই মেয়েদের, মানে দ্যাট অফ কথাটার, এই যে দ্যাট অফ দা কথাটার মানে হচ্ছে পুরো আগের সেন্টেন্সটাকে টেনে যেতে হবে, ওটার বদলে এটা লেখা। দ্যাট অফ দা মানে হচ্ছে দ্য এভারেজ এজ অফ, কেমন? তাহলে দ্যাট অফ দা গার্লস এজ 15 ইয়ার্স, মানে ওই একই কাণ্ড, মানে ওই এভারেজ এজ হচ্ছে মেয়েদের 15 ওই ক্লাসের মধ্যে। তার মানে কি দাঁড়ালো, যে কোনো একটা ক্লাসে ছেলেদের অর্থাৎ বয়েজের এভারেজ এজ হচ্ছে 16 ইয়ার, আর সেই ক্লাসেই গার্লসদের মানে মেয়েদের এভারেজ এজ হচ্ছে 15 বছর। যদি তাই হয়, জানতে চেয়েছে যে দ্য এভারেজ এজ ফর দ্য হোল ক্লাস ইজ, দ্য এভারেজ এজ ফর দ্য হোল ক্লাস, টোটাল ক্লাসের এভারেজ কত। এখন ঘটনা হচ্ছে যে এভারেজ বার করতে গেলে এভারেজ থেকে আমরা টোটাল কি করে বার করি? যখন আমাদের বললো যে তিনটে পরপর সংখ্যার এভারেজ হচ্ছে 2, কেমন? তিনটে পরপর সংখ্যার এভারেজ 2, কটা সংখ্যা? তিনটে। তাহলে টোটাল কি করে বার করব? টোটাল বার করতে গেলে ওই যে 2 এভারেজ পেলাম, কটা সংখ্যা ছিল? তিনটে, এটা দিয়ে গুণ করে তবেই 6 পাবো। সৌভাগ্যবশত না দুর্ভাগ্যবশত আমি জানি না, আমার সৌভাগ্য আপনাদের দুর্ভাগ্য, সেটা হচ্ছে এই যে নাম্বারিংটা, যে কতগুলো ছেলে বা কতগুলো সংখ্যার এভারেজ ছিল 2, সেই সংখ্যাটাকে এখানে বলা হয়েছে। এখানে কোথাও বলা নেই। এখানে কি বলা হয়েছে? একটা ক্লাসে ছেলেদের বয়সের গড় হচ্ছে 16 বছর, কটা ছেলে বলা হয়। আবার মেয়েদের বয়সের গড় হচ্ছে 15 বছর, কটা মেয়ে বলা হয়নি। তাহলে কটা ছেলে যদি আমি না পাই বা কটা মেয়ে যদি আমি না পাই, তাহলে এভারেজকে সেই সংখ্যা দিয়ে গুণ করে আমি টোটালটা পাবো কি করে? সংখ্যাটাই তো নেই। তার মানে কোশ্চেনটা যেটা উত্তর হবে সেটা হবে ক্যান নট বি ডিটারমাইন, নির্ণয় করা সম্ভব নয়। কেমন? নির্ণয় করা সম্ভব নয়, কিন্তু নির্ণয় করা যেত। অনেকে কি হয়েছে, 16 যোগ করেছে, 16 সঙ্গে 15 যোগ করে 31 বানিয়ে 2 দিয়ে ভাগ করে 15.5 করে দিয়েছে এভারেজ। মানে হচ্ছে ওই স্কুলে একটা ছেলে ছিল আর একটা মেয়ে ছিল। হুম, একটা ছেলের একটা মেয়ে ছিল, কেউ বলেছে যে একটা ছেলের 16 বছর বয়স, একটা মেয়ের 15 বছর বয়স, দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করেছে, মানে 2টি ছেলে মেয়ে পেয়েছে গোটা ক্লাসের মধ্যে? না, তা নয়। অঙ্কটা হতো, এই উত্তরটাই হতো যদি বলে দিত যে ওই স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত সমান, অর্থাৎ রেশিওটা, ছেলে এবং মেয়ের রেশিওটা সেম, 2:2, 1:1, যাই বলুক বা সেম বলে দেবে। তখন কি হতো, একটা ছেলের হিসেবে এটা 1:1 রেশিও, ছেলেও একটা মেয়েও একটা। বা যদি এমন হতো বলতো দুটো ছেলে আছে, রেশিও সেম মানে কি, দুটো ছেলে দুটো মেয়ে, তাহলে দুটো দুটো ছেলে টোটাল কত হতো? এভারেজ যদি 16 হয়, তা দুটো ছেলে টোটাল হচ্ছে 32। আবার এবারে যদি 15 হয় মেয়েদের, তাহলে দুটো মেয়ের এভারেজ হচ্ছে 30। এখন 30 আর 32 যোগ করে আমি 62 পেলাম। এবার যেহেতু দুটো ছেলে দুটো মেয়ে, চারটে টোটাল, তাই 62কে 4 দিয়ে ভাগ করব, দেখুন ওই 31, এই 15.5ই হবে। 15.5, মানে এই এভারেজটা সেম, উত্তরটা সেম থাকবে। যদি আমার 10টা ছেলে 10টা মেয়ে বলে, তো 16 × 10 মানে 160, আর 15 × 10 মানে 150। 150 আর 160 যদি আমরা যোগ করি, তাহলে ওই 610 গিয়ে এই 310 গিয়ে দাঁড়াবে। 310কে 20 দিয়ে ভাগ করে দিলে ওই 15.5, একই এভারেজ, একই বেরোবে। কিন্তু যেহেতু ছেলে আর মেয়ের সংখ্যাও বলে দেয়নি, রেশিওটাও সেম বলেনি, তাই অঙ্কটা হবেই না। ক্যান নট বি ডিটারমাইন্ড, অপশন উত্তর হবে। প্রচুর পরীক্ষায় আসে, এত যে পরীক্ষায় আসে এই অঙ্কটা, তারপরেও ছেলেদের লজ্জা হয় না, এই পরীক্ষার হলে গিয়ে ভুল করে দিয়ে চলে আসবে। একদম বিশাল উত্তেজনা থাকে, বিশাল উত্তেজনা নিয়ে পরীক্ষার হলে যাচ্ছে, মনে হচ্ছে যেন কার্গিল যুদ্ধ জয় করতে যাচ্ছে, কিংবা পাকিস্তান কিংবা চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে। গিয়ে গিয়ে দেখে যে ইসরায়েলের সাথে যুদ্ধ পড়ে গেছে, ব্যাস হেরে ঘর চলে আসে। ঠিক আছে, নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে 13। অঙ্কটা একদম সিম্পল, 13 অঙ্কটা একদম সিম্পল, কিন্তু পরীক্ষায় আসে, ভালোই আসে। আচ্ছা, একটা এর মধ্যে একটা কথা বলে দিই, আইসিডিএস এর যে পরীক্ষাটা হয়েছে, আইসিডিএস এর রেজাল্ট বেরিয়েছে, সৌভাগ্যবশত আমাদের অফলাইনের 100% স্টুডেন্ট পাস করেছে। ঠিক আছে, যতজন ছিল অফলাইনে ক্লাস করতো একেবারে সবাই, মানে 100% স্টুডেন্ট পাস করেছে এই বইটি পড়েই। কিন্তু এই বইতে যা ছিল সেই অঙ্ক কটাই করে এসেছে। তাই যারা যারা আছেন চিন্তার কোনো কারণ নেই,
যারা এখানেও আমি দেখলাম একটা ভোট নিয়েছিলাম, তো আপনারা সবাই জানেন, সবাই দিয়েছেন ভোট। কত বোধহয় লাস্ট আমি দেখেছি 68 না 78 জনকে দেখলাম যারা পাশ করেছে, ভোট দিয়েছে। তো ভালো কথা, মন দিয়ে পড়াশোনা করুন, আইসিডিএস এর দিদিমণি হয়ে যান, আমি পড়তে যাব। ঠিক আছে, চলে আসি 13-এ। 13-র অঙ্কটা তো শুধু রিডিং পড়বেন আমার সাথে, বেশি বিশেষ কিছু নেই অঙ্কটার মধ্যে, সিম্পল অঙ্ক। এ ফ্যামিলি কনসিস্ট অফ গ্র্যান্ড প্যারেন্টস, মানে একটা পরিবার কনসিস্ট অফ, কনসিস্টের পরে অফ বসে বরাবরই, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ইংরেজিতে চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, কনসিস্টের পরে ড্যাশ, কনসিস্ট অফ। এ ফ্যামিলি কনসিস্ট অফ মানে একটা ফ্যামিলি ধারণ করে, কনসিস্ট অফ মানে হচ্ছে ধারণ করে, অর্থাৎ একটা ফ্যামিলি কি ধারণ করে, ফ্যামিলি মেম্বার, এর বেশি কিছু তো ধারণ করে না। তার মানে ফ্যামিলিতে আছে, একটা ফ্যামিলিতে কি কি আছে না, গ্র্যান্ড প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস অর্থাৎ দাদু দিদা দুজন, প্যারেন্টস বাবা মা, অ্যান্ড 3 গ্র্যান্ড চিলড্রেন এবং তিনটে নাতি, তিনটে নয় সরি 3 জন, তিনটে বললে আবার জড় পদার্থ হয়ে যায়, 3 জন নাতি নাতনি, গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে কি আছে একটা ফ্যামিলিতে, 2 জন দাদু দিদা, 2 জন বাবা মা, আর 3 জন নাতি নাতনি। ঠিক আছে, টোটাল মেম্বার 2 2 4 আর 3 7 জন। ভেরি গুড। এবারে যেটা ডেটা দেওয়া আছে, দ্য এভারেজ এজ অফ গ্র্যান্ড প্যারেন্টস ইজ 67 ইয়ার্স। গ্র্যান্ড প্যারেন্টস কটা ছিল, গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে কজন, 2 জন। 67 যদি এভারেজ হয় তাহলে 2 জনের টোটাল কত, ইন্টু 2, তার মানে 120 130 134, 134 হচ্ছে টোটাল। ঠিক, এটা এভারেজের লাইন আর এটা হচ্ছে টোটালের লাইন। ভেরি গুড। আর কি বলেছেন, দ্যাট অফ, ওই সেই আবার দ্যাট অফ দা মানে কোনটা, দ্য এভারেজ এজ অফ, দ্যাট অফ দ্য প্যারেন্টস ইজ 35 ইয়ার্স। প্যারেন্টসদের কত, 35, প্যারেন্টস তো 2 জন, 35 করে 2 জন যদি হয় তাহলে 70। আর কি বলেছে, গ্র্যান্ড চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন হচ্ছে 6 করে, তার মানে গ্র্যান্ড চিলড্রেন এটা হচ্ছে 6 করে, কজন, 3 জন, 3 6 18, টোটাল কত, কত হলো 130 আর 70 200, 218 আছে 222। দেখুন আমি কেমন যোগ করলাম, আমি কিন্তু এই 70-এর সঙ্গে আমি এখান থেকে 134 নিলাম না, 130 নিলাম, রাউন্ড ফিগার করব বলে। তাহলে 70 আর 130 কত হয়ে গেল, 200, 204 রাখলাম না, 200 সঙ্গে 18 নিলাম, 218, তারপর 4 যোগ করলাম, 218 আর 4 22, 222 হয়ে গেল। এবারে মেম্বার কজন, মেম্বার হচ্ছে 7 জন। তাহলে 222 হচ্ছে ওই 7 জন মানুষের টোটাল বয়স। এবারে তাদের এভারেজ জানতে চেয়েছে, হোয়াট ইজ দ্য এভারেজ এজ অফ দ্য ফ্যামিলি, ওই ফ্যামিলির এভারেজ এজ কত, 7 দিয়ে ভাগ করব, কেমন, 7 দিয়ে ভাগ করলাম। এবারে কি হলো, 3 7 21 1 12, 3 4 হ্যাঁ 3 7 থেকে 7, 31 পূর্ণ 5 7, 31 পূর্ণ 5 7 হচ্ছে উত্তর। দ্যাট অফ মানে একই কাণ্ড, একই ঘটনা। আবার আমি বলে দিচ্ছি, দ্যাট অফ মানে হচ্ছে একই কথা। আমি 12 দাগের অঙ্কটা একবার মেলান, এখানেও দ্যাট অফ আছে, 13 দাগের অঙ্কতেও দ্যাট অফ আছে। 12 দাগেরটা বলেছে দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ, এভারেজ এজ অফ দা, লিখি তাহলে সুবিধা হবে। বাংলা অঙ্ক শেখাতে শেখাতে ইংরেজিও শেখাতে হচ্ছে, ভালো। প্রমিস করেছিলাম ইংরেজি স্টাডি বিটেল, চিন্তা করবেন না, আমি আছি তো, শেখাবো। দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ, দেখুন দ্য এভারেজ, শর্টে লিখলাম দ্য এভারেজ এজ অফ দা, এবারে বয়েজ, ঠিক আছে। কি দরকার আছে, এ ভি আর এ জি, কথা শোনাবে, কালিটা একটু কম লাগছে না। দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ ইন এ ক্লাস, ইন এ ক্লাস কত, 16, কেমন। তারপরে হচ্ছে অ্যান্ড দ্যাট অফ দ্য গার্লস এজ, অ্যান্ড পুরোটা টেনে যে দ্যাট অফ দ্য গার্লস ইজ কত, 15 ইয়ার্স। জাস্ট এই দেখুন বয়েজ, বয়েজের হচ্ছে 16 বছর আর গার্লসের হচ্ছে 15। এই দ্যাট অফ, এই পুরো কথাটার মানে হচ্ছে দ্যাট অফ। দ্যাট অফ মানে কি, এই লাইনটা আবার লিখতে হতো, দ্য এভারেজ এজ অফ দ্য বয়েজ ইন এ ক্লাস ইজ 16 ইয়ার্স, আবার অ্যান্ড দ্য এভারেজ এজ অফ দ্য গার্লস ইন এ ক্লাস ইজ 50 ইয়ার্স। তো দ্য এভারেজ এজ অফ দ্য
গার্লস ইন এ ক্লাস, এই পুরো কথাটা কিন্তু দ্যাট অফ এর মধ্যে ঢুকে পড়েছে। মানে যে ঘটনা বয়েজ এর কথা বলা হয়েছে সেম ঘটনা গার্লস এরও, শুধু চেঞ্জ কোনটা, দুজনের এভারেজ এজ টুকু, ওর 15 ওর 16। ঠিক আছে, দ্যাট অফ মানে তাই। এখানে 13 দাগের অঙ্কটার ক্ষেত্রেও দেখুন দ্যাট অফ রয়েছে। সেকেন্ড লাইন থেকে দেখুন, সেকেন্ড লাইনের প্রথম, দ্য এভারেজ এজ অফ দ্য গ্র্যান্ড প্যারেন্টস ইজ 67 ইয়ার্স। দ্য এভারেজ এজ অফ দ্য গ্র্যান্ড প্যারেন্টস ইজ 67, দ্যাট অফ দ্য প্যারেন্টস ইজ 35। একই জিনিস প্যারেন্টের 35, মানে একই জিনিস মানে কি, যে জিনিসটা গ্র্যান্ড প্যারেন্টস এর ছিল এভারেজ এজ, সেই এভারেজ এজটা হচ্ছে প্যারেন্টস এর। ব্যাস একটু এখান থেকে আপনারা নিজেরা যখন ইংরেজি লেখা শিখবেন, অভিজিৎ স্যারের ক্লাস করার পরে একটা টাইম আসবে যে সময় আপনারা রীতিমতো ইংরেজি লিখতে নির্ভুল, একদম গ্রামারিটিক্যালি নির্ভুল ইংরেজি লিখবেন এবং নির্ভুল ইংরেজি বলতে পারবেন। আর যখন আপনি ইংরেজি নির্ভুল লিখতে পারলেন, গ্রামারে স্ট্রং হওয়া মানে চাকরির পরীক্ষা সব জায়গায় উতরে যাওয়া, ইন্টারভিউ ইংরেজিতে হলে উতরে যাওয়া, কোনো কোনো টপিক যখন ডেসক্রিপটিভ আকারে লিখবেন সেটা সম্পর্কে উতরে যাওয়া। অর্থাৎ বাংলা যদি আপনার ধারণা থাকে মাতৃভাষায় কোনো একটা বিষয় সম্পর্কে, তাহলে ইংরেজিতে উতরে যাবেন। শুধু কোনটা বাড়াতে হবে, তারপরে বড় হয়ে স্টক অফ ওয়ার্ডটা একটু বাড়াতে হবে, শব্দ কোষটাকে একটু বাড়ালে জেনারেলি লেখাটা আপনার হয়ে যাবে। চলে আসি 14 দাগের অঙ্ক। এবারেই রেলে পড়েছিল আর এই পিএসসি তেও পড়েছিল, লাস্ট পিএসসি দুটো পরীক্ষায় বোধহয় 14 দাগের অঙ্কটা পড়েছিল। সঙ্গে থাকবেন, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, জল খেয়ে আসি একটু। 14 দাগেরটা একবার পড়ুন, একদম জল খেয়ে আসি, গলা শুকিয়ে যাচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। ওয়াটার ব্রেকের পরে ফিরে এলাম। হুম, 14, এ লাইব্রেরি হ্যাজ, দেখুন লাইব্রেরি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অভিল স্যার পড়াচ্ছিলেন না, আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে বাকি পৃথিবীর যা কিছু আছে সব থার্ড পার্সন। একটা হলে সিঙ্গুলার, দুটো একের বেশি হলে প্লুরাল, তার জন্য কি বসে, হ্যাজ বসে, মনে আছে? তো এই যে অঙ্কটা আমি পড়ছি, এখান থেকে কিন্তু আপনার ইংরেজিটা যেটুকু আপনারা ইংরেজি ক্লাস করবেন অভিল স্যারের কাছে, তার অ্যাপ্লিকেশন খোঁজার চেষ্টা করবেন যে কোথায় অ্যাপ্লিকেশন হয়েছে। এ লাইব্রেরি, এখানে সাবজেক্ট, তারপরে হ্যাজ বসেছে, হ্যাজ অ্যান এভারেজ অফ 510 ভিজিটর্স অন সানডেজ। এখানে সানডেজ লিখতে হতো, একটুখানি প্রিন্টিং মিস্টেক, সানডে হয়ে গেছে, এটা সানডেজ হবে। তার মানে রবিবার গুলোতে। এ লাইব্রেরি হ্যাজ অ্যান এভারেজ অফ 510 ভিজিটর্স অন সানডেজ। একটা লাইব্রেরিতে রবিবার গুলোতে 510টা করে ভিজিটর্স আসেন, 510টা করে প্রতি রবিবার, রবিবার গুলোতে, অন সানডেজ। আবারও বলছে সানডে লেখা আছে, সানডেজ করে নিন, একটা এস যোগ করে নিন। অ্যান্ড 240 অন আদার ডে হবে না, আদার ডেজ হবে, অন্য দিনগুলোতে 240 জন। তাহলে কি দাঁড়ালো ফাইনালি, একটা লাইব্রেরিতে রবিবার গুলোতে 510 জন করে ভিজিটার আসে এবং অন্যান্য দিনগুলোতে অর্থাৎ রবিবার বাদ দিয়ে বাকি সমস্ত দিন গড়ে 240 জন করে ভিজিটর্স আসেন। যদি তাই হয়, দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটর্স পার ডে, তাহলে পার ডে এভারেজ নাম্বার অফ ভিজিটর্স কত? একটা বলেছে রবিবার গুলোতে গড়ে 510, রবিবার গুলোতে কোন রবিবারে হয়তো 500, কোন রবিবারে 520, এভারেজ করে 510 এরকম হতে পারে। তো রবিবার গুলোতে গড়ে 510, অন্য বার গুলোতে গড়ে 240। যদি তাই হয় তাহলে প্রতিদিনের এভারেজ কত? দা এভারেজ নাম্বার অফ ভিজিটর্স পার ডে, প্রতিদিনের ভিজিটর্স এর গড় কত ইন এ মান্থ, এক মাসের মধ্যে, অফ 30 ডেজ, 30 দিনের এক মাসের মধ্যে, বিগিনিং উইথ সানডে, রবিবার দিয়ে শুরু, এমন 30 দিনের মাস। কতগুলো কন্ডিশন আছে দেখুন, রবিবার দিয়ে শুরু এমন 30 দিনের মাসে প্রতিদিন গড়ে কতজন করে ভিজিটর্স ওই লাইব্রেরিতে আসে। তেমন লাস্ট লাইনটা আবারও পড়ে দিচ্ছি আমি,
দ্য এভারেজ নাম্বার অফ ভিজিটার্স, গড়ে পার ডে প্রতিদিন এভারেজ নাম্বার অফ ভিজিটার্স কতজন করে আসে ইন এ মান্থ এক মাসে, অফ 30 days 30 দিনের এক মাসে, বিগিনিং উইথ সানডে রবিবার দিয়ে শুরু। তাহলে রবিবার দিয়ে শুরু এমন কোন মাস 30 দিনের যদি হয়, তাহলে বাস্তবে রবিবার আসে কটা? আমরা জানি 4টে করে, সব কটা বার 4টে করে আসে। যদি 28 দিনে মাস হয় তাহলে 4 7 28 মানে 4টে করে 7টা বারই 4টে করে আসবে। কেমন? যেহেতু 30 দিনের মাস মানে কোনো দুটো বার এক্সট্রা একবার করে আসবে, মানে 5টা করে হবে। ঠিক আছে, এবার কোন দুটো সেটা আমরা কি দেখব, ওই 7 দিয়ে আমরা 30 কে ভাগ করব, দিয়ে 4 7 28 এই যে দুটো দিন এক্সট্রা রইলো, অর্থাৎ 4 7 28 এই 4টে মানে হচ্ছে প্রত্যেকটা বার 4টে করে আসবে। এই 7টা বার 4টে করে আসবে। মাঝখানে যে দুদিন এক্সট্রা সেটা আবার কে আসবে? যেহেতু রবিবার দিয়ে শুরু সানডে, তাই সানডেও একটা আর মন্ডে হচ্ছে সেকেন্ড দিন, এই দুটো দিন। যদি 31 মাস হতো, রবিবার দিয়ে শুরু হতো, তাহলে সানডেও 5টা, মন্ডেও 5টা, টিউসডেও 5টা, যেহেতু 3টে দিন এক্সট্রা হতো। কেমন? আর যদি ফেব্রুয়ারি মাস 28 দিনের হয় তাহলে কিন্তু ওই 4টে করে ডেটই শেষ। মাঝে দেখবেন ফেসবুকে একটা খুব মানে লেখা ছড়াতো যে বোধহয় 250 বছর পর এবার প্রথম মিরাকেল ঘটে গেল, কি না ফেব্রুয়ারি মাসে 4টে সোমবার, 4টে রবিবার, 4টে মঙ্গলবার, 4টে বুধবার, 4টে, আর একেবারে ঝড়ের গতিতে শেয়ার। তার মিনিমাম সেন্স যদি থাকে যে 28 দিনের মাস হলে 4টে করেই তো হওয়ার কথা, এবং প্রতি বছরই এটাই হবে। যত বছর ফেব্রুয়ারি মাস 28 দিন হবে তত বছরে 4টে করেই বার হবে। তো কেউ তলায় হাত দিয়ে দেখেন। কেউ একজন কাকে কোনোদিন বলেছিল, এই তোর কানটা নিচে চলে গেল চিলে, ব্যাস ও কানের দিকে হাত টানে চিলের পেছনে দৌড়াতে শুরু করে দিল, কি চিলটা কানটা নিয়ে চলে গেছে, দে দৌড়। আর কানটা দেখলে বাবা আগে দাঁড়িয়ে যে কানটা আমার আছে কিনা। এসব পাবলিক থাকে, কান নিয়ে পালিয়ে গেল বলার পাবলিকও থাকে, আর বলার সাথে সাথে চিলের পেছনে দৌড়ানো পাবলিকও থাকে। তো ওটা করতে যাবেন না। সোশ্যাল মিডিয়া ভীষণ ভাবে বিভ্রান্ত করে মানুষকে। একটু তলায় হাত দিয়ে দেখবেন যে আদৌ লজিক্যাল কিনা। হুম, যাই হোক, চিলের পেছনে কান, ও আমাদের তো অঙ্কটা করাই হয়। তাহলে কি দাঁড়ালো আমার? রবিবার হচ্ছে 5টা পেলাম, সোমবার আমি 5টা পেলাম। তো সোমবার আমার 5টা পেয়েও কোনো লাভ নেই, যেহেতু সোমবারও আমার এভারেজে 240টাই। আমার দরকার ছিল রবিবার। তাহলে রবিবার যেহেতু 5টা পেয়েছি, রবিবার গুলোতে 510টা করে ভিজিটার্স ছিল, তাই না? 5টা পেয়েছিলাম মানে হচ্ছে 2550। আর অন্য বার যেহেতু 30 দিনের মাস, তাহলে অন্য আরে কটা আছে? 25 দিন আছে। কটা করে আসে? 240টা করে অন্য দিনগুলোতে আসে। 25টা দিন 5টা দিন নিয়ে নিয়েছি, আর 25টা আছে 30 দিনের মাস। তাহলে 24 × 25 মানে হচ্ছে 6000। দেখুন এই যে গুণটা কিরকম ভাবে করা যায়। 5 × 510, 5 0 0, 5 1 5, 5 5 25টা বসানোর দরকার নেই। 5 ইন্টু এটা 500 ভাববো, 5 × 500 মানে 5 5 2500, আর 5 × 10 মানে 50, 2550 লিখে দিলাম। এর বেলাতে 240 × 25 না ভেবে আপনি শুধু ভাবুন 24 × 25, তারপরে একটা লাস্টে যা যা গুণফল বেরোবে তার লাস্টে আমি একটা শূন্য দিয়ে দেবো, কারণ এই শূন্যটা লাস্টে বসি। 25 × 24 করলাম। এবার আমি কি করতে পারি, আমার কাছে যদি 24, এটা মানে কি 24খানা 25 অথবা 25খানা 24, আমি যেটা আগে শিখিয়েছি এরকম ভাবে অভ্যেসটা করুন। এবারে 24টা 25 না ভেবে আপনি 24 24 যদি আপনার মুখস্থ থাকে, অর্থাৎ 24 স্কয়ার, 24 24 576 যদি মুখস্থ থাকে, খুব ভালো কথা। তাহলে 24 ইন্টু এরকম করতে পারেন যে 24টা 25 না ভেবে 24টা 24 আর একটা হচ্ছে একটা 24, তাহলে কি হবে? তাহলে 25টা 24 হয়ে গেল, তাই 25টা 24, তাহলে 25টা 24 হয়ে গেল। 24 24 576, তার সঙ্গে আর 24 যোগ করে দিলাম, 600 হয়ে গেল। 576 আর 24 হচ্ছে 600। আবার এটাও ভাবতে পারেন যে আমি 25টা 24 ভাববো না, 25টা 25 ভাবি। 24টা 25 না ভেবে 25টা ভেবে নি, 25টা 25 দিয়ে একটা 25 বাদ দিয়ে দেবো। 24টা 25 আছে তো, দেখুন 24টা 25 না ভেবে আমি ভাববো 25টাই 25, একটা 25 বাদ দিয়ে দেবো। 25 25 625 হলো, একটা 25 বাদ দিয়ে দিন, 600 দাঁড়িয়ে গেল। 600-র পরে একটা শূন্য মানে 6000, যেটা আমি লিখেছিলাম আগে। এইগুলো আপনাকে কিন্তু অভ্যেস করতে হবে, অভ্যেস না করলে কোনোদিন ব্রেনে ডেভেলপমেন্ট হবে না। তাহলে 6000 আর 2000 8550, 8550 আমার যোগফল হয়ে গেল। এবারে কি দিয়ে ভাগ করব? যেহেতু দিন হচ্ছে 30টা, তাই আমি 30 দিয়ে ভাগ করব। এবার 8550
8550-কে 30 দিয়ে ভাগ করাও যা, 855-কে 3 দিয়ে ভাগ করাও তাই। এটা মাথার মধ্যে কিন্তু তুরন্ত আপনাকে আনতে হবে, সঙ্গে সঙ্গে আনতে হবে যে 8550-কে 30 দিয়েও ভাগ করা যা, আর 855-কে 3 দিয়ে ভাগ করাও তাই, কারণ 0 0 কেটে যাবে। ঠিক আছে, এবার এটা হচ্ছে 285। এটার কায়দা করতে যাবেন না, কায়দা করার রাস্তা নেই। 3 2 6, 2 25, 3 8 24, 1 15, 3 5 15, ইজি হয়ে গেল। 285 হচ্ছে উত্তর, এভারেজ হচ্ছে 285। ঠিক আছে, নেক্সট। 15 দাগের অঙ্কটা এত ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং বলে বোঝানো যাবে না, বিশাল ইন্টারেস্টিং। এরপরে কিন্তু আস্তে আস্তে শুরু হচ্ছে কঠিন জায়গা। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আগের দিনের ক্লাসটা রীতিমতো রিভাইজ দিন, ওই 6টা অঙ্ক যা যা বলেছি। 7 দিন কিন্তু ভিডিও থাকবে, 7 দিন পরে কান্নাকাটিও করবেন না। 7 দিনের মধ্যে যতবার খুশি দেখুন, নোট করুন, আবার ভিডিও দেখুন, নোট করুন, আবার ভিডিও দেখুন। আমি কথা দিচ্ছি 1 বছর পর পুরো চেঞ্জ হয়ে যাবেন একদম অঙ্কতে। শুধু একটা বছর কঠিন লাগলেও আমি সামনে যত দিন যাবে অঙ্কর ক্ষেত্রে মজাদার জিনিস হচ্ছে, যত দিন যায় তত আরো গভীরে ঢুকতে থাকি। ইংরেজি যেটা অভিজিৎ স্যারে ক্লাস করছেন, যত দিন যাবে তত ইজি মনে হবে, কারণ শিখতে শিখতে যাচ্ছেন এবং ওটারই অ্যাপ্লিকেশন। প্রথম কিচ্ছু জানতাম না ইংরেজি, তাই প্রথমে শিখে নিলাম, পরে আস্তে আস্তে সহজ হয়ে গেল ইংরেজি। অঙ্কটা ঠিক তার উল্টো, অঙ্ক হয়তো কিছু জানি না, কিন্তু প্রথম যখন শিখছি সহজ দিয়ে শিখি বলে আস্তে 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 সমুদ্রের মধ্যে চলে যাই। একদিন হবে না, একটা বছর মন প্রাণ দিয়ে টার্গেট নিয়ে কোনো ভিডিও যেন মিস না হয়, কোনো ভিডিও মিস না হবে, কোনো ক্লাস মিস হবে না। চেষ্টা করবেন লাইভ ক্লাসে টোটাল করে নেব, রেকর্ডিং ভিডিও এক্সট্রা পাও না। ভাববেন আমার রেকর্ডিং নেই, লাইভ ক্লাস মন প্রাণ দিয়ে করবো, করে নিন। তারপর এক্সট্রা তো রইলই। 7 দিন মানে একেবারে লাস্টের দিন গিয়ে আপনি ভিডিও দেখতে নোট করতে বসবেন, করবেন না। আজকের রাতে ক্লাস শেষে রীতিমতো নোট করুন, যা মাথায় আসে। অঙ্কগুলো যে কটা আমি অঙ্ক করাবো নিজের মাথা থেকে করুন, দেখুন হচ্ছে কিনা। আশা করি সব হয়ে যাবে। যদি না হয় তাহলে আজকে কিংবা কালকে, একদিন পরে আমার রেকর্ডিং ভিডিও দেওয়ার কথা, কারণ এডিট করে টাইম লাগে আপলোড করতে। তবু আমার টেকনিশিয়ান সুস্থ থাকলে, ভালো থাকলে সঙ্গে সঙ্গে করে দেয়, রাতেই বসে যায়। তো রেকর্ডিংটা পাওয়ার পরে ফুল নোট এবং প্র্যাকটিস, ওই কটা অঙ্কই মারাত্মক ভাবে প্র্যাকটিস করেন, ঘুরিয়ে ঘুরিয়ে ডিজিট চেঞ্জ করে করে, যে চেঞ্জ করে করে আপনি 30 দিনের মাস না করে আপনি 32 দিনের, না 32 দিন করবেন না, বাংলা মাস না ইংরেজি মাস, 31 দিন, 31 দিন করুন, 30 দিন করুন, 28 দিনের মাস করুন, মাস কমিয়ে দিন, কোনো অসুবিধা নেই, ভিজিটার্স পাল্টে দিন। ঠিক আছে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলে দিয়ে একেবারে তুখর হয়ে যান, কোনো অসুবিধা নেই, হতেই হবে। আপনারা খুব ভালো মানুষ, ভালো মনের মানুষ, আমিও যদিও, আমিও খারাপ নই। ঠিক আছে, চলে আসি 15 দাগের অঙ্ক। এবার আস্তে আস্তে চাকরির পরীক্ষার, মনে হচ্ছে যে চাকরির পরীক্ষার প্রস্তুতিতে যাচ্ছে, ফিলিং হচ্ছে। 15 দাগের অঙ্কটা বলছে, খুব ভালো করে দেখবেন মানেটা। অর্ধেকটা এসেছিল চাকরির পরীক্ষায়, পুরোটা আসেনি। ইন অরুণস অপিনিয়ন, অরুণের মতে। আমার সঙ্গে আপনারা নিজেরা প্রত্যেকে যার যার কাছে বই রয়েছে, যার কাছে বই নেই তার তো কপাল খারাপ, দুর্ভাগ্য। কেন যে বই রাখছেন না কাছে আমি নিজে জানি না, তো যারা রাখছেন খুব ভালো। ইন অরুণস অপিনিয়ন, অরুণের মতে, হিজ ওয়েট ইজ গ্রেটার দেন 65 কেজি। অরুণের মতে তার ওজন হচ্ছে 65 কেজি, বাট লেস দেন, হ্যাঁ, ইন অরুণস অপিনিয়ন, অরুণের মতে হিজ ওয়েট ইজ গ্রেটার দেন 65 কেজি। অরুণের মতে তার ওজন, অর্থাৎ অরুণের নিজে, সে নিজেই বলছে যে অরুণের মতে তার নিজের ওজন 65 কেজির থেকে বেশি। গ্রেটার দেন 65 কেজি মানেটা বুঝবেন, গ্রেটার দেন 65 কেজি অর্থাৎ 65 কেজির থেকে বেশি। বাট, কিন্তু, লেস দেন 72 কেজি, কিন্তু 72 কেজির থেকে কম। হিজ, আগে পুরোটা পড়ে নি তারপর আবার ঘুরে আসবো। হিজ ব্রাদার ডাজ নট এগ্রি উইথ অরুণ। দেখুন হিজ ব্রাদার, এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ডাজ হয়েছে, খেয়াল করেছেন? হিজ ব্রাদার ডাজ নট এগ্রি উইথ অরুণ,
তার ভাই তার সঙ্গে অর্থাৎ অরুণের সঙ্গে সহমত নয়। সে কি বলছে? হি থিংস, হিটা আবার ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে ভার্বের সাথে এস বসে গেছে। হি থিংস, সে মনে করে, দ্যাট অরুণস ওয়েট, যে অরুণের ওজন অর্থাৎ তার দাদার ওজন ইজ গ্রেটার দেন 60 কেজি, 60 কেজির থেকে বেশি, বাট লেস দেন 70 কেজি, কিন্তু 70 কেজির থেকে কম। হলো। আবার কে কার কথা বলছে? হিজ মাদার্স ভিউ ইজ দ্যাট, তার মায়ের মত অনুযায়ী, মা এসে গেছে, সেন্টিমেন্টাল ব্যাপার। মা এসে কি বলছে? আমার ছেলে অত মোটা নয়, আমার ছেলে স্লিম ফিগার। কি বলছেন? হিজ মাদার্স ভিউ ইজ, তার মায়ের মত অনুযায়ী, দ্যাট হিজ ওয়েট ক্যান নট বি গ্রেটার দ্যান 68 কেজি, বলছে 68 কেজি ওজনের বেশি হবেই না আমার ছেলে, স্লিম অ্যান্ড ফিট। এবারে কন্ডিশন হচ্ছে, ইফ অল অফ দেম আর কারেক্ট ইন দেয়ার এস্টিমেশনস, যদি তারা প্রত্যেকে তাদের এস্টিমেশন অনুযায়ী সঠিক হন। ইফ, এটা ইন্টারেস্টিং সেন্টেন্স, ইফ অল অফ দেম আর কারেক্ট ইন দেয়ার এস্টিমেশন, যদি তাদের প্রত্যেকেই সঠিক হন তাদের ধারণা অনুযায়ী। হোয়াট ইজ দ্য এভারেজ অফ ডিফারেন্ট প্রবাবেল ওয়েটস অফ অরুণ, তাহলে হোয়াট ইজ দ্য এভারেজ ডিফারেন্ট প্রবাবেল ওয়েট, ডিফারেন্ট প্রবাবেল, আলাদা আলাদা প্রবাবেল অর্থাৎ সম্ভাব্য ওজনের গড় কত, অর্থাৎ অরুণের সম্ভাব্য ওজনের গড় কত, ডিফারেন্ট সম্ভাব্য ওজন। তার মানে অরুণের পারফেক্ট ওজনের কথা বলেনি, পারফেক্ট ওজনের গড় জানতেও চায়নি এবং সেটা বলবেও না। এবার আমি চলে আসি প্রথম, যখন সেন্টেন্সটা বলেছে, আবার বোর্ডের দিকেও তাকাবেন, ইন অরুণস অপিনিয়ন হিজ ওয়েট ইজ গ্রেটার দ্যান 65 কেজি, আমি যেমন ভাবে লিখছি তেমন ভাবে লিখবেন। অরুণের মত অনুযায়ী কি বলছে? যে তার ওজন ইজ গ্রেটার দ্যান 65 কেজি অ্যান্ড লেস দ্যান 75 কেজি, মানে আমি কিন্তু গোটা গোটা ওজন ধরবো, আমি ওই 200, 250, 50 গ্রাম এইসব ওজন আমি ধরছি না, গ্রামে আর যাচ্ছি না, আমি গোটা ওজন ধরছি। যে অরুণের ওজন বলছে 65 কেজির থেকে বেশি, কিন্তু 72 কেজির থেকে কম। এবারে 65 কেজির থেকে বেশি, তার মানে 65 নয়, কোথা থেকে শুরু? 66, 66 থেকে শুরু, কোন পর্যন্ত? বলছে 72 কেজির থেকে কম, তার মানে 71 পর্যন্ত। খেয়াল করুন, এই লেখাটা ভীষণ জরুরি যে আমি কোনটা লিখবো। অরুণের মতে তার ওজন 65 কেজির থেকে বেশি, মানে 66 থেকে শুরু করলাম, 66 থেকে। 72 কেজি থেকে কম, লেস দেন 72, 72-এর থেকে কম মানে 71-এ শেষ করলাম। মানে অরুণের ওজন 66 হতে পারে, 66, 67, 68, 69, 70, 71, এতগুলো ওজন হতে পারে। ক্লিয়ার? অরুণের ভাই এবার কি বলেছে? অরুণের ভাই বলছে দাদার ওজন 60 কেজির থেকে বেশি, কিন্তু 70 কেজির থেকে কম। অরুণের ভাই অর্থাৎ ব্রাদার কি বলছে? বলছে 60 কেজির থেকে বেশি, মানে আমি ধরে নিচ্ছি 61 থেকে শুরু, 70 কেজির থেকে কম মানে কি? 70-এর থেকে কম মানে হচ্ছে 69-এ শেষ। খেয়াল করবেন, অরুণ, এইখানে অরুণ লিখি, এইখানে ওর ভাই লিখি, ঠিক আছে? তাহলে অরুণের ভাই বলেছে দাদার ওজন 60-এর থেকে বেশি, গ্রেটার দেন 60 মানে 61 থেকে শুরু করলাম, লেস দেন 70 মানে 69-এ শেষ করলাম। অর্থাৎ ভাইয়ের অনুযায়ী 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69 শেষ হলো। অরুণের মা এসে আবার সেই কথা, আমার ছেলে মোটা নয়, বলছে আমার বেটা মোটা লয়। হলো। অরুণের অরুণের মা কি বলছে? আমার ছেলে 68 কেজির বেশি হবে না। এই যে কি বলেছে, সেন্টেন্সটা একবার পড়ি। অরুণ's mother, his mother's view is that his weight cannot be greater than 68 কেজি, cannot be greater than, মানে এর থেকে বেশি হবে না। কার থেকে বেশি? 68-র বেশি হবে না। কথাটার মানে হচ্ছে 68 হতে পারে, কিন্তু 68-র বেশি হবে না। তার মানে কম 1 কেজি 2 কেজি হতে পারে, সেরকম একটা ভাষা অরুণের মায়ের। তার মানে নিচের দিকে আর ধরলাম না, 68 দিকে শেষ করলাম। বন্ধুরা খেয়াল করবেন যে আমি এই যে প্রত্যেকের ওজনের যেভাবে যেভাবে লিখেছি, সেই লেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি আমার ক্যালকুলেশনে চলে আসি, এতক্ষণ ধরে বকলাম। এবার বলছে অরুণের এই যে তিনজনের যে মতামত, তিনজনই বলছে সঠিক। বলছে অরুণের এমন এমন ওজন, সম্ভাব্য যে ওজন হতে পারে, তিনজনই তাদের ধারণা অনুযায়ী সঠিক, কোনো দুজন বা একজনের কথা মিলবে না। এবার আমি ধরে নিচ্ছি অরুণের ওজন কত? 5 কেজি। অরুণের ওজন যদি আমি 5 কেজি বলি, তাহলে অরুণের মায়ের কথা মিলবে, কারণ অরুণের মা বলেছে 68-র বেশি হবে না, তাহলে 5 কেজি হতে পারে অরুণের মা অনুযায়ী। কিন্তু অরুণের ভাই বলেছে 61 থেকে
69-এর মধ্যে, তার মিলবে না তো। মানে শুধু মা মিলবে 5 কেজি বললে, অরুণ বা অরুণের ভাই মিলবে না। হলো। এবার আমি যদি বলি 10 কেজি, 15 কেজি, 20 কেজি, বলতে বলতে যাচ্ছে অরুণের মা মিলতে মিলতে যাচ্ছে। ঠিক যখন বললাম অরুণের ওজন 61 কেজি, তখন অরুণের মায়ের কথাও মিলবে, অরুণের ভাইয়ের কথাও মিলবে, কিন্তু অরুণের কথা মিলবে না। ও কিন্তু কোশ্চেনে বলা আছে 3জনই কারেক্ট তাদের এস্টিমেশন অনুযায়ী। কারণ আমি যেতে 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 প্রথম কোন ওজন পাবো, একদম 66। অর্থাৎ অরুণের ওজন যখন বলবো 66, তখন অরুণের মায়ের কথাও ঠিক, অরুণের কথাও ঠিক, অরুণের ভাইয়ের কথাও ঠিক, অরুণের কথাও ঠিক, 66। যদি বলি 67, তাহলে 3জনের কথাই ঠিক। যদি বলি 68, তাহলেও 3জনের কথাই ঠিক। কিন্তু যেই আমি 69 বলবো, অমনি অরুণের মা ক্যান্সেল হয়ে গেল। অরুণের মা বলেছিল 68-এর বেশি হবে না, তার মানে 69 আমি বলতে পারবো না। অরুণের ভাই আর অরুণের কথা অনুযায়ী মিলবে, অরুণের মা তো মিলবে না, তার মানে এই ওজনটা নেওয়া যাবে না। আর এর আগের গুলোও নেওয়া যাবে না। তাহলে অরুণের সম্ভাব্য ওজন কটা দাঁড়ালো, যদি 250-500 গ্রাম না ধরি, গোটা গোটা ধরি, তাহলে 66 মানে 66, 67, 68, এই 3টে কেজি ওজন হচ্ছে অরুণের সম্ভাব্য ওজন। এই সম্ভাব্য ওজনের গড় জানতে চেয়েছে। এতক্ষণে অঙ্কটা এলাম, এই সম্ভাব্য ওজনের গড় জানতে চেয়েছে। এবার খেয়াল করুন, 3টে সম্ভাব্য ওজন পেয়েছি, গড় মানে কি 3টেকে যোগ করে 3 দিয়ে ভাগ। কিন্তু যদি আমার সেই কথা মাথায় থাকে যেদের মধ্যে গ্যাপিং একই, গ্যাপ দেখুন 66, 67, 68, যখন গ্যাপ একই, তখন এভারেজ কোথায় থাকবে, মাঝখানটা, মানে কি এভারেজ 67। তার উত্তর কত, 67। ঠিক আছে, ওই যে বললাম এবার থেকে শুরু হচ্ছে মাঝখানটা বলা, মাঝখানটা এভারেজ বলা, মানে আমার ওটা শিখে যাওয়া, মানে আমার প্রত্যেকটা অঙ্কতে একটু সময় তো কম হবে। সিম্পল আপনি দেখুন, 66, 67, 68 যোগ করে 3 দিয়ে ভাগ করে এটা আনতে গেলে মিনিমাম 10টা সেকেন্ড তো লাগতো। 10 সেকেন্ডের আগে হতো না, আমার হবে না। আর্যভট্ট আসলেও 10 সেকেন্ডের আগে করা মুশকিল বোধ হয়। যোগ করে ভাগ, তার তুলনায় আমি কি করলাম, 67 লিখে দিলাম, সময় বেঁচে গেল। আজকের দিনের কি, ও সময় শেষ, ও সময় শেষ, তাহলে আজকে আর এদিকে শুরু করছি না। পরের দিন কঠিন দিয়ে শুরু হবে, 16 দাগের অঙ্কটা ভীষণ কঠিন। না একদম নয়, কিন্তু প্রতিদিন কি করবেন, প্রতিদিনের কাজ হচ্ছে, আগে ইয়ে করো না, আমি উঠছিল না। প্রতিদিনের কাজ হচ্ছে যে অঙ্কগুলো করাচ্ছে হিউজ অ্যামাউন্টে, 7টা দিন আমরা যে রুটিন দিয়েছিলাম, সে ডু অর ডাই ডেলি চ্যালেঞ্জিং রুটিন, ওই রুটিনটা পালন করার সময় এবার এসেছে। প্রতিদিন ইংরেজি, অঙ্ক, রিজনিং, সব জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স রুটিন ধরে ফলো করুন, প্রতিদিন নতুন অঙ্ক, পুরনো অঙ্ক। ঠিক আছে, একবার শুনে নেবো আজকের ক্লাসের কি ফিডব্যাক। দাদা অঙ্কটা আরেকবার করে দিন স্যার প্লিজ, স্যার আরেকবার বলে দিন না ওটা। আর যদি স্যার আমরা নিজেরা প্র্যাকটিস কথা করে ছিল, তাহলে কোনো বুঝবো অবজেকশন নেই দাদা। করে যে 14 দাগেরটা একটু বলে দিন। তখন 65 হয়েছে কি সবাইকার মাথায় কি একটু আরেকবার বুঝলে কি আমরা হয়েছে? যেখানে আমরা ধরে নিয়েছি 60 তোমার নাম্বারটা না আরেকবার ওটা কিন্তু ওর মায়ের ডেটা অনুযায়ী যখন আসছে, তখন আমরা 68ই অনলি কেন ধরছি, মানে মানে তার থেকে কম কেন ধরছি না? উনি তো বলে দিয়েছেন স্যার cannot be greater বলছি, than। ওইটা ফলো করলে কি ডাবল বিসিএস এর জন্য হয়ে যাবে? cannot be greater than 60। স্যার স্যার 14 তারিখটা 14 তারিখটা এবার বলবেন। কি বললেন যে 14 দাগেরটা একবার বলে দিন। স্যার, হ্যাঁ স্যার স্যার, আগের দিনে এখানে স্যার এখানে বলে দিয়েছে হ্যালো গ্রেটার দেন, কিন্তু ওর নিচে কেন ধরছি না? স্যার ওই ধরনের স্যার আগের দিনে সানডে ক্লাসটা যেন আজকে ডিলেট না করেন, আজকে রাতে আমি মিস করে গেছি ওইটা, তো এর আজকে আগে যদি বাংলা মিনিংটা মানে ইংরেজির মিনিংটা যদি দিয়ে দেওয়া হয় গ্রুপে, তাহলে আমরা আগে থেকে রেডি থাকবো, কারণ আমি সব দেখে সবাই বুঝে যাবে। বলে দেন, আমি শুনছি সবার কথা, সবাই বলে যান। সকল বিষয়ের উপর আবার আইসিডিএস পড়াশোনাটা করালে খুব ভালো হয়। স্যার আর একবার অঙ্কটা বলে দিলেও ভালো হতো, কিন্তু কেউ কেউ বলছে যে আবার ইউনাইটেড উত্তর, স্টেটস কিন্তু সকলের তো মাথা সমান না, একটু আরেকবার বলে বলে দিন। দিলে ভালো হতো স্যার প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন স্যার 14 দাগের অঙ্কটা একবার বলবেন। একবার রিপিট করা মানেই হচ্ছে রেকর্ডিং দেখা সমান, তো রেকর্ডিংটা দেখে নেবেন। আরে বাবা স্যার, ওইটা করলে ডাব্লিউ দিচ্ছ
মিউট করেছো? ঠিক আছে, বলি। সেটা হচ্ছে ভ্যালিড কোশ্চেন যেগুলো আমি পেলাম। প্রথমত 14টা রিপিট হবে না, কোনো অঙ্করই রিপিট হবে না। কেমন? রিপিট হবে না এই কারণে আমি যতটা পরিমাণে বলেছি, আমার মনে হয় পৃথিবীর একেবারে আমি গর্ব করে বলছি কিন্তু অহংকার করে নয়, ন্যূনতম কোয়ালিটি যার মধ্যে আছে, যদি সে কন্ডিশন একটাই, যদি সে মন দিয়ে শুনে থাকে তার মিস হবে না। যে সবে মাত্র 2 আর দিয়ে যোগ করে মাধ্যমিক পাসটা যে করেছে, অন্তত মিনিমাম মাধ্যমিক পাসটা যে করেছে, তার একটা অঙ্ক অসুবিধা হবে না। আমি করিয়ে যাওয়ার পর আমি এতটাই বলি, গলা ব্যথা হয়ে যায়, এতবার করে বলেছি আমি নিজে ভাবতে পারি না যে এতবার আমি বলি কেন। সুতরাং মন দিয়ে না দেখার ফলে রিপিটেশনের কথাটা আসে। কোনো অঙ্ক রিপিট হবে না, আমি আজকে ক্লিয়ারলি বলে দিচ্ছি। একবার আমার ক্লাস হয়ে যাওয়ার পরে কোনো অঙ্ক আমি ক্লাসে রিপিট করব না, ঠিক? তার জন্য আপনাকে দরকার বলে রেকর্ডিং। এরপরে যদি মনে হয় কোনোদিন যে ক্লাসে, অনলাইন ক্লাসে মনোযোগ থাকছে না, তাহলে রেকর্ডিং দেওয়াটাই বন্ধ করে দেবো। ক্লিয়ার? রেকর্ডিং দেওয়াটাই বন্ধ করে দেবো। 7 দিন তো দূরের কথা, 7 ঘন্টাও রাখবো না, রেকর্ডিংটাই দেবো না, পুরোটা অনলাইনের উপর নির্ভর করতে হবে। কারণ আমি চাই ছেলেরা তৈরি হোক। আমার এই ক্লাসে কনসেন্ট্রেশন দিতে পারবে না মানে জীবনে কোনো জায়গায় কনসেন্ট্রেশন সে দেবে না। সিরিয়াস হোক ছেলে মেয়েরা, আমি শুধু এটুকুই চাই। আমার কাছে ভালো রেজাল্ট করুক এমনটা না, সে জীবনে ভালো রেজাল্ট করুক, এন্টায়ার লাইফে সে ভালো জায়গায় যাক, এটা আমার প্রথম উদ্দেশ্য। সুতরাং কোনো অঙ্ক রিপিটেশন হবে না। পার্টিকুলার কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমি বুঝতে পারবো, আপনি কোশ্চেন করলে আমি বুঝতে পারবো যে এটা অসুবিধা হওয়ার জায়গা কিনা। যেমন একজন কোশ্চেন করেছিল 3 দিয়ে কেন সেই সময় ভাগ করলাম এভারেজের বেলায়, ওটা একটা জায়গা থাকে বলার, এই কারণে বলেছি, বলে দিলাম আমি। কিন্তু রিপিটেশন 14 বলুন 28 বলুন, কোনো কিছুই রিপিটেশন হবে না। তার জন্য রেকর্ডিং ভিডিও দেখবেন, ক্লিয়ার হয়ে যায়। পার্টিকুলার কোনো জায়গা, কোনো ব্যাকগ্রাউন্ড বুঝতে যদি অসুবিধা হয়, যে অঙ্কটার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আমার প্রয়োজন ছিল আমার সেটা আমার জানা ছিল না, সেটা আমি বলে দেবো, কোনো চিন্তা নেই। আমি আপনাদের জায়গায় একদিন ছিলাম, আরো মাঠে, আমি আন্ডারগ্রাউন্ডে ছিলাম, আমার কোয়ালিটি এত খারাপ ছিল, জিরোতে নয়, জিরোর নিচে নেগেটিভ ছিলাম আমি। সেখান থেকে একটু 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 করে প্র্যাকটিস করে করে উঠেছি। আমি কোনোদিন কোয়ালিটিতে, এই কোয়ান্টিটিতে নজর দিইনি, আমি কোয়ালিটিতে নজর দিয়ে গেছি। তার জন্যই আজকে যেটুকু বুঝতে পারি শুধু সেই কারণে। সুতরাং ক্লিয়ারলি বলে দিচ্ছি, রিপিটেশন হবে না। 2 নম্বর হচ্ছে, যারা বলছেন, একজন বললেন বোধহয় ইংরেজিটার বাংলা ট্রান্সফার করে, না এটাও হবে না। আগাম বাংলাগুলো বলে দিয়ে যাব না, চেষ্টা আপনার থাকবে। আপনি ডিকশনারি পুরো ছিঁড়ে খেয়ে ফেলে দিন, ইংরেজিগুলোর বাংলা খুঁজতে খুঁজতে ডিকশনারি খেয়ে ফেলে দিন, আমি গর্ববোধ করব, আমি খুশি হব। আমি ক্লাসে বাংলাটা বলবো, আগে থেকে বলে দেবো না। তাহলে আপনার সেটা কি হবে, ডিকশনারি দেখে দেখে যে মানেটা উদ্ধার করেছেন, তারপরে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। যে কোনো জায়গায় রং করতে গেলে দেখবেন দেওয়ালে একবার এরকম রং করার পরে এরকম আরেকবার রং করতে হয়, কারণ একবার রঙে বিশাল ভালো রং হতে হবে, বিশাল ভালো রং করার মিস্ত্রি হতে হবে, তবে একবারে দেওয়ালটা ঝা চকচকে করে দিতে পারবে। যদি রঙের কোয়ালিটি খারাপ হয়ে যায়, বা দেওয়ালের কোয়ালিটি খারাপ হয়, বা মিস্ত্রির কোয়ালিটি খারাপ হয়ে যায়, তাহলে 2বার 3বার কোট দিতে হয়, এদিকে একবার এদিকে একবার, সেকেন্ড কোট থার্ড কোট, তাতে কি হয়, আরো গ্লেজ দেয়, আরো প্রলেপ পড়ে। পড়াশোনা ঠিক তাই, ভীষণ। একজন বলছে আমাদের সমস্যা হলে বলবো না, অনলাইন ক্লাসটা তো তার এই জন্য। সমস্যা হলে বলবো না, নিশ্চয়ই বলবেন, যতবার খুশি বলবেন। এখানে বলে উঠতে না পারলেও গ্রুপে জানাবেন। আমি তো বলেছি গ্রুপে আপনাদের কোশ্চেনই নেই, কেন নেই? গ্রুপে কোশ্চেন করবেন, আমি দেখবো যে হ্যাঁ ভ্যালিড কোশ্চেন, ভালো কোশ্চেন, আমি ক্লাসে সেটা দিয়ে শুরু করবো। কতবার বলেছি আপনাদের কোশ্চেনই নেই গ্রুপে, কি করেন আমি জানি না। তাদেরই অঙ্ক আটকায় যারা কিছু অঙ্ক করে, অর্থাৎ ভুল তাদেরই হয় যারা কিছু করে, যারা করে না তাদের ভুল কোনোদিন হয় না। যাদের অঙ্ক আটকায়, পড়াশোনা আটকায়, তারা জানবেন পড়াশোনা করে, ঠিক আছে? তো আপনারা পড়াশোনা করলে গ্রুপে কোশ্চেন আমি পেতাম। আর যেটা বলছেন যে সমস্যা হলে বলবো না, না, যেভাবে আমি বলেছি ওতে সমস্যা হওয়ার কথা নয়। বুকে হাত দিয়ে বলবেন তো যে মন দিয়ে, আপনি বুকে হাত দিয়ে যে কোশ্চেনটা করেছেন, বুকে হাত দিয়ে বলবেন তো যে আপনার মন ছিল কিনা অঙ্কটার সময়? ছিল না। জুনাইদ রহমান, তাই তো? বুকে হাত দিয়ে বলবেন তো যে আপনি মনটা ছিল কিনা, কোথায় মন ছিল সেই সময়? 1 ঘন্টার ক্লাসও মনোযোগ দিতে পারেন না। দিতে হবে এটা ভাই, একদম আমি বলছি দিতে হবে, নাহলে এরকমই মিস হবে, এরকমই মিস হবে। পৃথিবীর কোন অনলাইন ক্লাসে গিয়ে পাবেন, আপনি ভারতবর্ষ জুড়ে দেখে আসুন, কোন অনলাইন ক্লাস আপনি রিপিটেশন পাবেন না। আমি নিজে অনলাইন ক্লাস দেখি তো, অনলাইন ক্লাস আমার যেহেতু লাইফে এটা প্রথম ছিল, আমি কিন্তু বেশ কয়েকজন অনলাইন ক্লাস দেখেছি যে তারা করায় কেমন ভাবে, আমি নিজে স্যাটিসফাইড হইনি অতটা।
আমি ওই সমস্ত অনলাইন ক্লাসে নিজে স্যাটিসফাইড হইনি। কেন হয়নি? আমি নিজের জন্য স্যাটিসফাইড, আমার বুঝতে কোনো অসুবিধা হয়নি, কিন্তু একটা স্টুডেন্টের জায়গায় আমার সেই পুরনো লো কোয়ালিটির জায়গায় থেকে আমি অনুভব করে দেখেছি ওই রকম ভাবে বোঝালে বা ওইটুকু একবার করে বলে গেলে সবার দ্বারা সম্ভব হয়ে থাকে না। না সরি বলতে হবে না, সরি নিজেকে বলবেন, ঠিক আছে? অনলাইন ক্লাসটা একমাত্র ভরসা মনে করে করুন। আমি কি চাই, আমি 1 ঘন্টার ক্লাসে একটা অঙ্কই বলে যাই না সারা ঘন্টা ধরে, আমার তো 1 ঘন্টায় ক্লাস নিতে হবে, আমার কোনো অসুবিধা নেই। 12 মাস হয়ে যাবে, সিলেবাস শেষ হবে না, 12 মাসে ক্লাস শেষ, কন্ডিশন 1 বছরের। এরকম যদি রিপিটেশন হয় আর ক্লাস এরকম করে আসতে হয় তাহলে কিন্তু মুশকিল আছে। আমি কয়েকজনের গলা প্রতিদিন পাই, যখনই কেউ বলে আরেকবার বলুন তারও গলা কমন থাকে, আর যারা বলে যে আরেকবার বলার কোনো প্রয়োজন নেই স্যার, রেকর্ডিং ভিডিও দেখে নেবে দরকার হলে, আমরা মন দিয়ে দেখি আমরা বুঝে গেছি, এরাও এই গলাগুলোও কিন্তু কমন, এরাও কমন পাই। সত্যিই তাই, মেরিটোরিয়াস স্টুডেন্ট বলেই যে আগে বোঝে তা কিন্তু নয়। কনসেন্ট্রেশন লেভেল যার বেশি সেই সব থেকে ভালো বুঝতে পারে। বিশাল বুদ্ধিমান ছেলে, আমার ক্লাসের সময় মনটা অন্যদিকে চলে যাক তো দেখি সে কি করে বোঝে, বুঝবে না। তাহলে বুদ্ধিমান বলেই যে আগে বুঝবে তা কিন্তু নয়, কনসেন্ট্রেশন যার বেশি, মনোসংযোগ যার বেশি সেই সবার আগে বুঝবে। আর আমি এতবার করে, আমি জানি কারো মিস হতে পারে, আমি কতবার বলেছি বলুন তো, এটা এই ল্যাঙ্গুয়েজটা আমি কতবার পড়লাম, মানা যায়? লোকে গালাগাল দেবে সামনে বসলে যে খেয়ে কাজ নেই, বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, করা যাবে না। 2 নম্বর হচ্ছে ইংরেজি মানে আমি বলবো না। হ্যাঁ, যদি পার্টিকুলার কোনো একটা শব্দের মানে আটকায়, আপনি গ্রুপ আছে অবশ্যই বলবো, ডিকশনারিতে দেখতে হয়তো দেরি হচ্ছে, আমি আছি তো তার জন্য, আমি আছি গ্রুপের, আমার অ্যাডমিনরা আছে, নিশ্চয়ই বলবো, কিন্তু হুবহু চাইবেন না, হুবহু বাংলা মানে চাইবেন, এটা করে দেবেন। পার্টিকুলার শব্দের মানে আটকে যাক, আপনি গ্রুপে লিখে পাঠান, দেন এন্ড দেয়ার আমার চোখে পড়লে আমি উত্তর দিয়ে দেবো, ছেলেরা তো আছেই, গেল। তারপর আসি WBCS, কোশ্চেন করেছেন WBCS এর জন্য এনাফ? হ্যাঁ এনাফ। এই কটা অঙ্ক যদি আপনি শিখতে পারেন, করলে হবে না, কিন্তু এই কটা অঙ্ক করলে কোনো পরীক্ষাই এনাফ নয়। পিএসসি তে 29টা অঙ্ক কমন পড়ে গেছে বলে ভাগ্য ভালো, নাও পড়তে পারত, কিন্তু জিনিসগুলো একই থাকবে, প্যাটার্ন গুলো একই থাকবে। তো আপনাকে অঙ্কটা যদি শিখতে পারেন তাহলে WBCS এর জন্য এনাফ, আর কিচ্ছু করতে হবে না। এনাফ একদম, এনাফ মিন্স এনাফ, এনাফ মানে এনাফই একদম, করতে হবে না। তারপরে কি কোশ্চেন ছিল কারো? আর অল সাবজেক্ট, অল সাবজেক্টের বিষয়টা গ্রুপে আলোচনা করবেন, অনলাইন ক্লাসে নয়। ICDS এর যে কথাটা যারা বলছেন ICDS এর প্রিপারেশন কেমন নেবো, ওগুলো গ্রুপে। পার্টিকুলার আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন ক্লাসে ম্যাথের ক্লাসটায় যার যা সমস্যা এই 1 ঘন্টার ক্লাসে শুধুমাত্র সেইগুলো নিয়ে আলোচনা করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকুন। না না, একটা অঙ্ক আছে, ওই যে লাস্ট অঙ্কটা করালেন না, এই অঙ্কটা বলতে 65 ফ্যাক্টরদের যদি 66 কাউন্ট করছি, বাট তাহলে স্যার মায়ের মানে মাদারেরটা 68 কেন ধরবে? ও মায়েরটা বলেছে যে আমার ছেলের বয়স, বাংলা মানেটা বুঝবেন, ক্যান নট বি গ্রেটার দেন, ক্যান নট বি কথাটা আছে, ক্যান নট বি গ্রেটার দেন 68 কেজি, বলেনি যে আমার ছেলের ওজন গ্রেটার দেন 68, এটা বলেনি। ক্যান নট বি গ্রেটার দেন 68 কেজি মানে 68 কেজির বেশি হবে না। এই বাংলা কথাটার মানে কি, আমার ছেলের ওজন 68 কেজির বেশি হবে না, কথাটার মানে 68 কেজি হবে কি হবে না বলে, 68 হবে তো, 68-র বেশি হবে না। মায়ের কথা অনুযায়ী মানে 68 কেজি 100 গ্রাম হবে না, বা 69 কেজি হবে না, 68 হবে। হচ্ছে তো 67, কেন 67 হচ্ছে তো, মায়ের কথা অনুযায়ী হচ্ছে না? মায়ের কথা অনুযায়ী ছেলের ওজন 1 কেজি থেকে শুরু, যদি আমি কেজি কেজি ধরি, মা বলেছে আমার ছেলের ওজন 68-র বেশি হবে না, কথাটার মানে হচ্ছে 68 পর্যন্ত হবে, 1 কেজি থেকে শুরু করলে 68 পর্যন্ত হবে। ছেলের ওজন 1 কেজি হয় খেপার মতো? মাও খেপা, আমিও খেপা, আপনারাও 1 কেজি তো হবে না। তো মা বলতেই পারে, মা তো ইমোশনাল একটা ব্যাপার না, মা কখনো ছেলেকে মোটা বলে না গো, মা ছেলেকে সবসময় ফিট, ইয়ং, স্মার্ট, এই শব্দগুলো আর কি যেগুলো আসে সেগুলোই বলে। মা ছেলের সম্পর্কটা আলাদা জিনিস। ভাই বলেছিল আমার দাদার ওজন 60 কেজির থেকে বেশি কিন্তু 70 কেজির থেকে কম, 60 কেজির থেকে বেশি তার মানে 60 নয়, 61 থেকে শুরু, 70-এর থেকে কম লেস দেন 70 তার মানে 70 নয়, 70-র আগে শেষ, 69 শেষ, সেই মান। বাংলা মানটা বলুন, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন, কিছুই না, রঘু স্যারের 22 বর্ধমান।